সাবজেক্ট পড়ি যেগুলোতে আমরা একটা মানে একটা হ্যাঁ একটা সাবজেক্ট দেখবেন কি যে একটা অন্য বই থেকে চলে আসছে। হ্যাঁ, তখন ওই একটা অধ্যায়ের জন্য কি আপনি আলাদা একটা বই কালেক্ট করবেন? কখনোই না। আমি করি কি, আমি আপনাদেরকে কমন একটা বই দেই, ম্যাক্সিমাম সাবজেক্ট যে বইটার মধ্যে থাকে। আর আপনাদেরকে আমি করি কি, বাকি যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিই। হ্যাঁ, আপনাদের পিডিএফ ফাইলটা এই পর্যন্ত কিন্তু যথেষ্ট। যথেষ্ট বলতে আমি এতদিন যাবত আপনাদেরকে যে পড়াইছি, আপনাদের ইন টোটাল দেখা গেছে যে আমি বলবো 80-র উপরে কমন থাকে। হ্যাঁ, তো আপনাদের ওই পিডিএফ ফাইল নিয়ে টেনশন করতে হবে না যে আমরা কমন পাবো কিনা, এটা কোনো কথা না। আপনারা কমন পাবেন অবশ্যই। এবং রিলেটিভ যে বই, সেই বইটার নামও আমি বলে দিই। অনেক সময় আপনারাই কিনতে যে আগ্রহী হন না, যে একটা অধ্যায়ের জন্য আমি একটা আলাদাভাবে বই কিনবো, এটা আবার কেমন। এটা কিন্তু খুব নর্মাল একটা বিষয়। হ্যাঁ, তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কিছু নাই। আপনারা আল্লাহর রহমতে আমার পিডিএফ ফাইল পাবেন এবং আমি একটা থেকে দুইটা বই সাজেস্ট করি যার মধ্যে থেকে আপনারা 80% উপরে পরীক্ষার কমন পাবেন। আচ্ছা, এরপরে এখন আসেন যে আমি তো আপনাদের বললাম থিওরিটা কিভাবে পড়াবো। প্রতি বৃহস্পতিবারে আমাদের ক্লাস হবে। ক্লাসে আমি থিওরিটা একদম ক্লিয়ার করে আপনাদের শেষ করব। তার পাশাপাশি আমি করব কি, তার পাশাপাশি আমি হচ্ছে আপনাদেরকে এই যে থিওরিটা, এই থিওরিটার পিডিএফ ফাইল প্রোভাইড করব। হ্যাঁ, কিন্তু আমি ওই প্রথম দিনই একদিনে পিডিএফ ফাইল দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব না। আমার পড়ানোর নিয়মটা কি দেখেন, আমি প্রথমে পিডিএফ ফাইলটা দেই না, আমি প্রথমে বই থেকে পড়াই এবং বই থেকে ছবি তুলে দিই এবং আমি হ্যান্ড নোট কিছু দেই, দিয়ে আপনাদেরকে বলি যে আপনারা নিজেরা পড়েন, নিজেরা মুখস্থ করেন এবং নোট করেন। যখন আমি একটা মানে একটা পর্যায় পর্যন্ত পড়াই ফেলি, তারপরে যে আমি পিডিএফ ফাইলটা দিই। কারণ অনেক স্টুডেন্ট আছে আগ্রহ হারাই ফেলবেন আপনারা। প্রথমেই যদি আপনি ওই পিডিএফ ফাইল পান, তা ভাবেন কি যে আর পড়ার দরকার নেই, ভাই এটা তো পাইছি। কিন্তু এটা একটা ভুল ধারণা। আমি বলছি আপনাকে যে আপনি 80% কমন পাবেন, কিন্তু এরকমও তো হইতে পারে কোন এক সময় কমন পাইলেন না, তখন তো আপনি দেখা গেছে আর লিখতে পারতেছেন না, কারণ আপনি আমার উপর নির্ভরশীল। কিন্তু আপনি যখন বই পড়বেন, মনে রাখবেন সেইটা থেকে অবশ্যই কমন থাকবে। কখনোই বইয়ের বাইরে কোনো কিছু দিবে না, কারণ আপনার সিলেবাসের বাইরে তো কোনো কিছু কখনোই কোনো পরীক্ষা আসে না। অবশ্যই সেটা সিলেবাস ভিত্তিক হবে। তো সেই ক্ষেত্রেও এই বিষয়টা আমি ফলো রেখে আপনাদেরকে প্রথম দিনই ওই ফাইল সব দিয়ে দিব না, এরকম না। আমি ধাপে ধাপে পড়াবো, ধাপে ধাপে পিডিএফ ফাইল আপনারা পেতে থাকবেন। কিন্তু এটা নিয়ে কোনো টেনশন বা আপনি পাবেন না বা কোনো ধরনের চিন্তা, এগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই গেল আমার প্রথম যে তিনটা থিওরি সাবজেক্ট, বিশ্ব শিল্পের ইতিহাস 1, বাংলাদেশের শিল্পকলা 1, শিল্পের মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ কৌশল। এই তিনটা সাবজেক্টের কথা আমি বললাম। আচ্ছা, এরপরে আসেন আপনাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলো। প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলোর জন্য দেখেন আমি আপনাদেরকে একটা লিস্ট দিছি। এই লিস্টে যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস আপনাদের প্রয়োজন পড়বে এবং এগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যাল এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলো কমপ্লিট করব। এবং আমাদের একদিন শুধুমাত্র থিওরি হয়, বাকি প্রত্যেক দিনই কি হয়, বাকি প্রত্যেক দিনই আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। কারণ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের যে সিলেবাস, সেটা হচ্ছে থিওরির থেকেও অনেক বেশি, যেটা কিনা খুব মানে গুরুত্ব দিলে অনেক সময় শেষ করা যায় না। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই সাবজেক্ট গুলোর মধ্যে দুইটা হচ্ছে আমাদের ড্রয়িং রিলেটিভ সাবজেক্ট। প্রথম সেমিস্টারে আমাদের কোনো কালার নাই, শুধুমাত্র ড্রয়িং এর উপরেই সাবজেক্ট। ড্রয়িং তো ড্রয়িংই, তার সাথে কম্পোজিশন কাকে বলে, কিভাবে করতে হয়, যাবতীয় বিষয় আমি ক্লাস যখন চলবে ক্লাসে আপনাদেরকে ডিটেল বুঝিয়ে দিব। তো এইটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে আছে ভাস্কর্য। ভাস্কর্যের জন্য আমাদের কিছু মাটির প্রয়োজন পড়বে এবং তার সাথে কিছু কালারের প্রয়োজন পড়বে। এটা আমি ক্লাসের 1 সপ্তাহ আগে কিভাবে কালেক্ট করতে হবে, কতটুকুন পরিমাণ, আমি সব জানিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে কারুশিল্প। এই কারুশিল্পটা সেম, কারুশিল্পটাও হচ্ছে আমি আপনাদের ক্লাসের মোটামুটি ধরেন সপ্তাহ খানিক আগে জানিয়ে দিব যে আপনাদের কি কি প্রয়োজন এবং কিভাবে করে আপনি জিনিসগুলো কালেক্ট করবেন। এখন অনেকেই দেখেন আমাদের চারুকলার যে সাবজেক্টের যে প্র্যাকটিক্যালের যে জিনিসগুলো, অনেক সময় এই জিনিসগুলো অ্যাভেলেবেল না। এখন অনেকের কোশ্চেন হয় যে এই জিনিসগুলো আমি কোথা থেকে কিনবো বা সংরক্ষণ করব। আপনি নিউ মার্কেটে চলে যাবেন, ঢাকা শহরে নিউ মার্কেটের মডার্নে এবং হচ্ছে ওই নিউ মার্কেটের আশেপাশে কিছু শুধুমাত্র রং বিক্রির দোকান আছে। স্টেশনারি দোকান আর রঙের দোকান এক না, এটা একমাত্র আমি যে দোকানের কথাগুলো বলতেছি সেগুলোতে গেলেই আপনারা বুঝতে পারবেন, যেখান থেকে শুধুমাত্র শিল্পীরা জিনিসপত্র কিনে।
ঠিক আছে? তো সেই দোকানগুলো থেকে আপনারা কালেক্ট করে ফেলবেন। আবার অনেকের মনে হয় যে আমি তো ঢাকায় নেই, তাহলে অনলাইনে কিভাবে নেওয়া যায়? সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ফেসবুকে বিভিন্ন পেজ আছে, সেগুলো থেকে আপনি কালেক্ট করে ফেলবেন। আপনার লিস্ট অনুযায়ী জিনিসগুলো আপনি চাবেন, তারা অবশ্যই আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আর আপনি যদি কোনো কারণে কনফিউজ হন, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমার সাথে মেসেজে কথা বলবেন যে ম্যাডাম আমি এটা কিনতে চাচ্ছি বা ওটা কিনতে চাচ্ছি, ঠিক আছে কি না আছে। ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনতে। কোনোভাবেই যাতে এমন কোনো জিনিস না হয় যেটা কিনা আপনার খুবই খারাপ, নিম্নমানের জিনিস দিয়ে আসলে এই চারুকলার অ্যাডভান্স লেভেলের কোর্সটা করা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, এখন আসেন প্রথম পর্যায়ে হয়তো বা সপ্তাহখানিক আপনি জিনিসগুলো কিনতে পারতেছেন না, তাহলে আমরা কি করব বা ক্লাসটা কিভাবে কন্টিনিউ করব? ঠিক আছে, আমি এখন আপনাদের বই আপাতত 7 দিন সময় দিব। এই 7 দিনে আপনি কালেক্ট করবেন। এই 7 দিনে আমাদের যে থিওরি ক্লাস একটা যাবে, সেটা আমি মৌখিকভাবে পড়াবো এবং আমার নিজের পার্সোনাল বই থেকে আমি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনারা নোট করবেন। এবং যেটা বললাম যে আমি একটা পর্যায়ে আপনাদের পিডিএফ ফাইলও দিব। কিন্তু আপনি বইটা কালেক্ট করবেন সপ্তাহখানিকের মধ্যে। দ্বিতীয়ত, আপনাদের প্র্যাকটিক্যালের যে জিনিসগুলো, সেগুলো আপনি 1 সপ্তাহের মতন টাইম পাচ্ছেন, এই সপ্তাহখানিকের মধ্যে কালেক্ট করবেন। আপাতত আপনার ঘরে যে কোনো ধরনের পেন্সিল তো অবশ্যই আছে, নাইলে আপনার এলাকায় যে কোনো পেন্সিল আপনি অবশ্যই পাবেন, যে কোনো আপনার যে দোকানে, সেখান থেকে একটা পেন্সিল এবং একটা অঙ্ক খাতা আপনারা কালেক্ট করবেন। ঠিক আছে? অঙ্ক খাতা কালেক্ট করে সেইটার মধ্যে আমরা আপাতত এই 7 দিন ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমাদের প্রথম ক্লাস কিসের উপরে হবে। মোটামুটি কিন্তু আমি 2-3টা ক্লাস নিয়েছি। আজকে থেকে আমি একদম আপনাদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা, সেটা আমি শুরু করে দিব। ঠিক আছে? এখন দেখেন, প্রথমে আমরা কোন ক্লাসটা করব। ঠিক আছে? মিউট হয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা যারা ক্লাসে আছেন আপনাদের সবাইকে মিউট থাকতে হবে। অনেক সময় প্রথম ক্লাসে এই সমস্যাগুলো হয়, আপনারা বোঝেন না মিউট অপশনটা কোথায়। মিউট অপশনটা আপনার মোবাইলে দেখেন একদম নিচে, নিচের দিকে একটু সবাই লক্ষ্য করেন, একদম নিচে প্রথমে একটা ক্যামেরা আছে, ক্যামেরার মতন একটা চিহ্ন আছে, ওটা টিপ দিলে আপনার ওটা পুরোপুরি ক্যামেরা অফ হয়ে গেছে। আর মিউট অপশনে আপনি টিপ দেন, দেখবেন যে মিউট অপশনটা অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কোনো শব্দ কিন্তু ক্লাসের মধ্যে আসবে না। ঠিক আছে? আপনারা সবাই মিউট হয়ে যান। একজন আমি দেখতেছি যার ওখান থেকে শব্দ আসতেছে, সে ক্লাসে থেকেই চলে গেল। ঠিক আছে? হয়তো বা মিউট হইতে পারতেছে না। এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রথম দিকে অনেক ফেস করব। এটাতে বিরক্ত হওয়ার মতন কোনো কিছু নেই। এগুলো প্রথম দিকে একটু হয়। কারণ কি? কারণ আমাদের স্টুডেন্টরা আমরা যারা মোবাইল ইউজ করতেছি, হয়তো বা নতুন ডিভাইস বা যেটাই হোক, অপশন গুলো বুঝি না। তো প্রথম দিকে এই ধরনের প্রবলেম হবে। ক্লাস থেকে আপনারা চলে যাচ্ছেন বা ক্লাসে প্রবেশ করতেছেন বা অনেক সময় মিউট করতে পারতেছেন না, যেটাই হোক, এগুলো টেনশনের কোনো কিছু নাই। এই অবস্থাতে আমরা ক্লাস কন্টিনিউ করতে থাকবো। ক্লাসগুলো যেহেতু আপনারা রেকর্ড পাবেন, সেই ক্ষেত্রে আপনি যদি একটু মিসও করেন, ওই রেকর্ডটা পরে বারবার দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ক্লাসে কি হয়েছে। তো দেখেন, প্রথম যে সাবজেক্টটা আমরা ড্রয়িং এর উপরে করব, এই ড্রয়িং এর বিষয় কোড 2114। আপনাদের এই ড্রয়িং এ ইন টোটাল মার্ক 200। 200-র মধ্যে 100 মার্ক আপনি ওখানে পরীক্ষা দিয়ে, পরীক্ষার মধ্যে আপনাকে মার্কটা তুলতে হবে। দেখেন, কোথায় পরীক্ষা দিয়ে? বোর্ডে পরীক্ষা দিয়ে। আর 100 মার্ক কোথায়? আর 100 মার্ক আমাদের প্রতিদিন যে ক্লাস করতেছেন, প্রতিদিন যে ক্লাসের মধ্যে আপনি কন্টিনিউ করবেন, আমাদের ক্লাসে পরীক্ষা হবে এবং আমি ক্লাসে 2টা খাতা তৈরি করতে দেই। এই খাতার উপরে, এই সবকিছুর উপরে থাকে আপনাদের এই 100 মার্ক। এখন কথা যে আপনি যদি কন্টিনিউ ক্লাস না করেন, আপনি যদি ঠিক মতন পড়া না পড়েন, আপনি যদি আপনার খাতা ঠিক মতন না করেন, তাহলে আমার হাতে যে মার্কটা আছে সেই মার্কটা আমি দিব না আপনাদেরকে। হ্যাঁ, সোজা কথা। কারণ আমি এই মার্কটা দিলে কিন্তু দায়বদ্ধ থাকি যে একটা স্টুডেন্ট এত ভালো মার্ক পাইলো, কমপ্লিট মার্ক পাইলো, কিন্তু সে পরীক্ষার হলে যে খারাপ করলো, তাহলে ম্যাডাম এই মার্কটা কোথা থেকে দিল? হ্যাঁ, এটা কিন্তু একটা দায়বদ্ধতা। হ্যাঁ, তো আমি কিন্তু, আপনি অনলাইনে ক্লাস করেন, আপনি যেখানে ক্লাস করেন না কেন, কিন্তু সিরিয়াস থাকবেন যে আপনি যদি রেগুলার ক্লাস না করেন, আপনি যদি ঠিক মতন খাতা তৈরি না করেন, আপনি যদি রেগুলার পরীক্ষাগুলো না দেন, আমি পরীক্ষায় নাম লিখে লিখে আপনাদের কত মার্ক সেগুলো এন্ট্রি করে দিই। যেমন এই 100 মার্কে আমি কয়েকটা ভাগে ভাগ করব। ঠিক আছে? ক্লাসের উপরে হয়তো বা 20 থাকবে, পরীক্ষার উপরে 20 থাকবে, রেগুলার যে কাজগুলো জমা দিবেন সেগুলোর উপরে আমি একটু বেশি মার্ক দেই, 50 মার্ক রাখি। হ্যাঁ, তো এই মার্কগুলো সেগুলোর উপরে থাকবে। এবং দেখেন, অনলাইনে হওয়াতে একটা জিনিস, সেটা কি অনেকে ভাবে যে অনলাইন তো, কিন্তু অনলাইন দেখেই বেশি সমস্যা। কেন জানেন? কারণ আপনার সমস্ত ডকুমেন্ট সেফ থাকে। হোয়াটসঅ্যাপ একটা এমন জিনিস, আপনি
সালের স্টুডেন্ট তাদেরও যেগুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে সেফ আছে। হ্যাঁ, তো এখন কি হয় যে আপনি যদি ক্লাস না করেন, আমি কিন্তু দেখে যাব আমার কন্ট্যাক্ট হয়নি, আপনি আমাকে কোনো কাজ পাঠাননি, আপনার সাথে কোনো রকমের কিছু হয় না, এবং আপনি যেই ডেটে পাঠাবেন ডেট সহ এখানে সেভ থাকে, টাইম সহ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু নর্মালি থেকে অনেক বেশি এখানে দায়বদ্ধ। ঠিক আছে, যদি জিনিসটা ঠিক মতো পারফেক্টলি করা যায় তাহলে এখানে নর্মাল দিনের থেকে অনেক বেশি দায়বদ্ধতা আপনার এই অনলাইন ক্লাসে। আচ্ছা, এখন আসেন ড্রয়িং জিনিসটা কি বা ড্রয়িং কাকে থাকে। ড্রয়িং হচ্ছে আপনার সাবজেক্টের নাম ফাইন আর্ট। ফাইন আর্টস হচ্ছে আমাদের চারুকলা কিন্তু বাংলাদেশে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার 8টা ডিপার্টমেন্ট। ঠিক আছে, 8টা ডিপার্টমেন্ট হচ্ছে কিসের উপরে? আপনার ফাইন আর্টসের উপরে। আচ্ছা, এই 8টা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ আছে, হ্যাঁ, শিল্প ইতিহাস আছে, মেকিং আছে। এই যে প্রত্যেকটা সাবজেক্টের নাম বললাম, এগুলো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। এই আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা কাজ শেখানো হয়। চারুকলা সম্পর্কে অনেকের কিন্তু আইডিয়া অনেক সামান্য। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয় এই চারুকলায় প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কমন আছে। সেই কমন জিনিসটা কি জানেন? কমন জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ড্রয়িং। আপনি যেই সাবজেক্টে পড়েন না কেন চারুকলায় পড়তে গেলে ড্রয়িং জানতে হবে, এবং ড্রয়িং হচ্ছে একটা খুব কমন সাবজেক্ট। এখন আসেন আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আপনারা ম্যাক্সিমাম যারা শিখছেন তাদের কিন্তু মূল কাজ হচ্ছে মানে মূল যেটা যে আমি এনটিআরসি পরীক্ষাটা দেব, বাচ্চাদেরকে পড়াবো, এটাই মূল। তো আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনাকে ড্রয়িং জানতে হবে, কারণ আপনাকে বোর্ডে আঁকতে হবে, বাচ্চাদের খাতায় আঁকতে হবে, বাচ্চারা যে খাতা নিয়ে আসবে সেটা সংশোধন করতে হবে। তাহলে সব দিক দিয়ে দেখেন ড্রয়িংটা আপনাকে অনেক পারফেক্টলি জানতে হবে। এবং আপনাদের যে টিচার মানে আমি কিন্তু হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যে সাবজেক্টটা সেটার উপরই অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। কোন সাবজেক্ট? ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। মানে আমার মেজর সাবজেক্ট হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। ঠিক আছে, মানে এটার উপরেই আমি মূল যে শিক্ষাটা সেটা গ্রহণ করছি। ঠিক আছে, এবং এই ড্রয়িংটা যেটা বললাম যে আপনি যেখানেই পড়েন না কেন, আপনি ভাস্কর্যে পড়েন না কেন, আপনি গ্রাফিক্সে পড়েন না কেন, আপনি যেখানেই পড়েন না কেন আপনার ড্রয়িং জানতে হবে। ড্রয়িং ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। ধরে নেন আপনি সাধারণ একটা শাড়ি পেইন্ট করবেন, বা ধরে নেন আপনি একটা ডিজাইন তৈরি করবেন, আপনার মূল কি? ড্রয়িং করা। ড্রয়িং ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তাহলে ড্রয়িং একটা প্রাণ। এখন দেখেন ড্রয়িং এর বাংলাটা কি, দেখেন এত কনফিউজ হয়ে যান আপনারা 1 বছর পড়ার পরেও যে ড্রয়িং এর বাংলাটা অনেকে বলতে পারতেছেন না। ড্রয়িং এর বাংলা হচ্ছে রেখা চিত্র। ম্যাক্সিমাম পুরো ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডে যে কোনো চারুকলার রিলেটেড যে কোনো পরীক্ষা হয় সেটা পরীক্ষাটাকে রেখা চিত্র। হ্যাঁ, তাহলে রেখা চিত্রটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর রেখা চিত্র ইংলিশটাই কি? ড্রয়িং। ঠিক আছে, ড্রয়িং বলতেছে, বাট এটার বাংলাটা কি? রেখা চিত্র। রেখার সাহায্যে যে চিত্র আঁকা হয়। এখন আসেন আমরা যেহেতু একটা কি করতেছি, প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা গ্রহণ করতেছি। এই শিক্ষা আর নর্মাল জায়গায় আপনি অনেক ভালো ছবি আঁকতে পারেন, সেই দুইটার মধ্যে একটা তফাৎ থাকে। তফাৎটা কি জানেন? আপনি যখন কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন তখন আপনি বেসিক কিছু জিনিস শিখবেন এবং সেইটার উপরে একটা প্রপারলি জ্ঞান অর্জন করবেন। নর্মালি অনেকে অনেক ভালো ছবি আঁকতে পারে, সেটা ডিফারেন্ট, কিন্তু সে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে পড়ার মূল লক্ষ্য হচ্ছে আপনি যে কোনো জিনিস শুধু করবেন না, করার পাশাপাশি ওটার ব্যাখ্যা করবেন। যে কোনো জিনিস নিয়ে কেউ কোশ্চেন করলে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে হবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠান যেটা আপনাকে শিখায়। প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আপনি গ্রহণ করেন সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের একটা শিক্ষা নেওয়া। তাহলে দেখেন ড্রয়িং শুধু করতে জানলেই হবে না, ড্রয়িং কাকে বলে কি এটার গভীরতা এবং এটার ব্যাখ্যাটাও আপনাকে জানতে হবে। যেটা বললাম যে আপনাদের এনটিএসসির পরীক্ষায় ছবি আঁকার উপরে যে মার্কটা থাকে ওটা ইন্ডিভিজুয়াল আপনাকে পাস করতে হবে, তাইলে আপনি পাস করবেন, নাইলে আপনি ফেল করবেন। ওটা কিসের উপর থাকে? ওটা থাকে রেখা চিত্রের উপরে, তার মানে কি? ড্রয়িং এর উপরে।
আপনি চারুকলায় অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেন, কিসের উপর থাকে? ড্রয়িং এর উপরে। আপনি যে কোনো জায়গায় দেন, কিসের উপর থাকে? ড্রয়িং এর উপর থাকে। তাহলে এখন দেখেন ড্রয়িংটা অ্যাকচুয়ালি কি এবং ড্রয়িং কাকে বলে, এটা আপনাকে জানতে হবে। যেমন আপনাকে কেউ কোশ্চেন করতে পারে ড্রয়িং কাকে বলে, এটা একটা ভাইবা কোশ্চেন হইতে পারে, এটা থিওরিতেও আসতে পারে, ড্রয়িং কাকে বলে লিখেন, ব্যাখ্যা করেন। হ্যাঁ, এখন দেখেন ড্রয়িং কাকে বলে। আপনি যদি মুখস্থ করতে যান আপনি লিখতে পারবেন না, কারণ মুখস্থ করবেন যে জিনিস সেই জিনিস 1 বছর পরে ভুলে যাবেন। আপনি মুখস্থ না করে আপনি বোঝার চেষ্টা করেন যে কাকে ড্রয়িং বলে, ড্রয়িং জিনিসটা কি। হ্যাঁ, দেখেন আমি কোনো বইয়ের ভাষা আপনার সাথে ব্যবহার করব না, আমি একদম যা জানি সেটাই আপনাকে বলবো। ড্রয়িং কাকে বলে? কোনো কিছু দেখে, মানে যে কোনো জিনিস দেখে বা স্মৃতিশক্তির সাহায্যে। স্মৃতিশক্তি মানে কি? মানে অনেক কিছু আমরা না দেখে স্মৃতিশক্তির সাহায্যে আঁকার চেষ্টা করি, বা কেউ আমাদেরকে বলে, মানে কোনো বর্ণনার সাহায্যে, রেখার মাধ্যমে যে চিত্র আঁকা হয় তাকে ড্রয়িং বা রেখাচিত্র বলে। সহজ সহজ কি এখন বুঝাই আপনাকে, এখন আমি প্র্যাকটিক্যালি বুঝাই যে ড্রয়িং কাকে বলে। আপনার সামনে কি আছে? একটা তুলি আছে। হ্যাঁ, দেখেন আপনার সামনে কি আছে? আপনার সামনে একটা তুলি আছে। এখন এই তুলিটা যদি আমি প্রপারলি আঁকি, স্কেচ করি, কালার করি, তাহলে এটা ড্রয়িং থাকবে না। ড্রয়িং কখন হবে? দেখেন ড্রয়িং মানে কি, এটা দেখে, এটা দেখে আমি যখন এটাকে ড্রয়িং করব, লক্ষ্য করেন এটা দেখে আমি এটাকে ড্রয়িং করতেছি। ড্রয়িং এর কিছু রুলস আছে, আমি রুলস একটু পরে নিয়ে আলোচনা করব। আমি আগে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি ড্রয়িংটা কাকে বলে, এই জিনিসটা আমি আগে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ড্রয়িং কাকে বলে। আমি তুলিটাকে সামনে রেখেছি, সামনে রেখে আমি তুলিটাকে দেখে দেখে, লক্ষ্য করেন আমি সিম্পলি আঁকবো। এখানে খুব মানে আমি আপনাকে খুব ভালোভাবে বা খুব ডিটেলে আঁকে দেখাবো তাও কিন্তু নয়। আমি খুব সিম্পলি জিনিসটাকে তৈরি করব, কারণ আমি এটাকে আপনাকে থিওরি বুঝাচ্ছি। থিওরি বোঝানোর মাধ্যমে আমি এটা ড্রয়িং করতেছি, ঠিক আছে? আচ্ছা, ড্রয়িং কাকে বলে দেখেন, কোনো কিছু দেখে, মানে এই তুলিটাকে দেখে দেখে আমি এখানে এঁকেছি। এই যে তুলিটাকে দেখে রেখাচিত্রের সাহায্যে যে আঁকলাম, রেখাচিত্র বলতে কি? রেখাচিত্র বলতে এটা হচ্ছে আউটলাইন। ড্রয়িং এর আরেকটা মানে ওয়ার্ড কি জানেন? আরেকটা ওয়ার্ড বলা হয় আউটলাইন। আরেকটা জিনিস বলা হয় সেটা হচ্ছে লেআউট। যেমন আমাদেরকে আমাদের স্যাররা যখন শেখায় তারা বলে না ড্রয়িং করো বা রেখাচিত্র আঁকো, রেখাচিত্র হচ্ছে বইয়ের ভাষা, কিন্তু আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কি, লেআউট করো, এই জিনিসটা লেআউট করো, এইটা বলে, ঠিক আছে? তাহলে দেখেন কোনো কিছুর বাহিরের যে লাইনটা, সেই লাইনটা যখন আমি আঁকলাম দেখে, এটা দেখে দেখে আঁকছি। এখন আমি আরেকটা জিনিস আঁকবো যেটা আমার সামনে নাই বাট আমি আঁকতেছি, সেটা হচ্ছে আমি আমার কি স্মৃতিশক্তির সাহায্যে আঁকতেছি। দেখেন আমি এই জিনিসটা কিন্তু আমার সামনে নাই, বাট আমি এটাকে এখানে তৈরি করলাম। কিসের সাহায্যে তৈরি করলাম? আমার মস্তিষ্ক, আমার স্মৃতি, আমার স্মৃতির সাহায্যে আমি এই জিনিসটাকে এখানে তৈরি করতেছি। তাহলে আমি একটা কালির একটা ধরেন দোয়াত তৈরি করলাম, আর একটা তুলি তৈরি করলাম। এটা আমি আমার স্মৃতি শক্তির সাহায্যে তৈরি করছি এবং এটা আমি দেখে তৈরি করছি। কোনো কিছু দেখে এবং কোনো কিছু স্মৃতি শক্তির সাহায্যে তৈরি করা, যখন কেউ ব্যাখ্যা করে সেটাও আমরা আমাদের স্মৃতি শক্তির সাহায্যেই তৈরি করি। আমরা পূর্বে যে ড্রয়িং এর যে অভিজ্ঞতাটা অর্জন করছি সেই অভিজ্ঞতা থেকে কেউ আমাদেরকে বলে এবং সেটার উপরে আমরা জিনিস করি, মানে সেটা স্মৃতিশক্তি। কোনো কিছু দেখে এবং কোনো কিছু স্মৃতিশক্তির সাহায্যে, হুম, তার কি লাইনের সাহায্যে আঁকাকে ড্রয়িং বলা হয়। লাইনের সাহায্যে আঁকছি। এখন দেখেন এইটা করার পরে আমি কি করলাম, এইটা করার পরে আমি ভিতরে এই কাজটা করতেছি। এই কাজটাকে বলা হয় স্কেচ করা। এখন আমি যখন এই কাজটা করলাম এটা ড্রয়িং নেই, এটা রূপ পরিবর্তন করছে। তাইলে এইটা ড্রয়িং নেই। তাহলে আপনার যখন পরীক্ষায় কোশ্চেন আসে যে রেখাচিত্রের সাহায্যে আপনি আঁকেন, আপনি ভুলবশত বা না বুঝে বা জিনিসকে সুন্দর করার জন্য, অনেকে সুন্দর করার জন্য এই কাজটা করে ফেলেন। তাইলে এইটা কি হইলো? এইটা আপনার কোশ্চেন যেটা করছে ঠিক তার উল্টা হয়ে গেল। কোশ্চেন করছে একটা, আপনি উত্তর দিয়ে আসছেন আরেকটা। আঁকছেন কিন্তু ঠিকই,
আরো বেশি পরিশ্রম করলেন, কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন আরেকটা। বুঝাইতে পারছি? তাহলে এইটা কি হলো, এখানে মার্ক কত পাইলেন? আপনি যতই সুন্দর করেন, আপনি মার্ক পাইলেন 0, কারণ আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। আপনাকে বলছে এইটা করতে, কিন্তু আপনি এইটা করছেন, বা আপনি এইটার উপরই ধরেন, আমি এখন এইটার উপরই আমি আরো এটাকে সুন্দর করার জন্য আরো লাইন দিতে 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 স্কেচ করে ফেলতেছি। এই যে স্কেচ করে ফেলতেছি, তখন এটা ড্রয়িং রইলো না, এটা এটা রূপ পরিবর্তন করে ফেললো। বুঝাইতে পারছি? তাহলে এটা আর ওই সাবজেক্টই রইলো না। অনেকে পরীক্ষার খাতায় এই কাজগুলো করে, এতেও কিন্তু মার্ক মাইনাস হয়। কারা মাইনাস করবে? যদি একজন অভিজ্ঞ আপনার শিক্ষক, যে আপনার খাতা দেখতেছে, অবশ্যই শিক্ষকরা অভিজ্ঞই হয়, তাই না? তাইলে সে যখন দেখবে আপনি যতই সুন্দর করছেন, কিন্তু আপনি তো উত্তর দিচ্ছেন ভুল, তখন আপনাকে সে কি করবে? সে আপনাকে এটা দিবে। তাহলে ড্রয়িং কাকে বলে? আমি ড্রয়িং কাকে বলে এটা এত ভালোভাবে বুঝাচ্ছি কেন জানেন? আপনারা যারা আজকে ক্লাস করতেছেন, হ্যাঁ, যদি কথাটা মনে থাকে তাহলে দেখিয়ে, যেদিন আমি পরীক্ষার জন্য আপনাদের খাতাকে তৈরি করতে দিব, মানে 6 মাস পরে, 6 মাস পরে আপনারা জিজ্ঞাসা করবেন, ম্যাডাম ড্রয়িং কিভাবে করবো? ড্রয়িং করার পরে কি স্কেচ করব নাকি কালার করব? এই কোশ্চেনটা আমাকে করবেন অনেক। হ্যাঁ, এই জন্য এতবার বোঝাচ্ছি, কিন্তু এইটা প্রতিবারই এই কোশ্চেনের উত্তর আমাকে ওইখানে যায়ও আবার দিতে হয়। ঠিক আছে? যে ড্রয়িং মানে শুধুমাত্র কোনো কিছুর রেখা, রেখা মানে আউটলাইন, মানে বাইরের যে লাইনটা আছে সেই লাইনটা আঁকা। এখন সেই লাইনটার মধ্যে দেখেন, ড্রয়িং এর একটা ডিটেইলের ব্যাপার আছে। ডিটেইল এক জিনিস আর স্কেচ আরেক জিনিস। ডিটেইলটা কি? যেমন ধরেন আপনার এই তুলিটা আপনি আঁকছেন, এখন দেখেন তুলিতে অনেক রকমের লাইন আছে, এই যে এখানে একটা দাগ আছে, হ্যাঁ, বা এই যে চুলগুলো দেখেন বাইরের দিকে দিকে খুব লাইন লাইন হয়ে গেছে। এই যে জিনিসগুলো, এগুলোকে যদি আপনি এরকম ডিটেল আঁকতে চান, সেটা ডিফারেন্ট জিনিস। এখানে একটা দাগ আছে, এখানে একটা হয়তো বা প্যারেক এরকম করে গিয়ে হয়তো বা এখানে একটু বের হয়ে গেছে, এগুলো কিন্তু ড্রয়িং, এগুলো কিন্তু স্কেচ না, এগুলো ড্রয়িং। কিন্তু স্কেচটা কি? যখন আমি এটার ভিতরে এটাকে কমপ্লিটলি এভাবে ভরবো, মানে এই জিনিসটাকে আমি এভাবে করে দিব, এটাকে বলা হচ্ছে স্কেচ। তো ওই স্কেচটা করা যাবে না। কিন্তু ড্রয়িং মানে আপনি কোন রকম আউটলাইন আঁকলেন তা না, আপনি ডিটেল করে আঁকেন, আপনি আউটলাইনের মধ্যে আলো ছায়া ধরেন, আউটলাইনের মধ্যে এটাকে কমপ্লিটলি আপনি হচ্ছে তৈরি করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ড্রয়িং করার জন্য আমরা কি কি মাধ্যম ইউজ করব। আপনারা মূল যে মাধ্যমটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পেন্সিল। পেন্সিলে আমরা 2B, 4B, 6B ইউজ করি, সাথে ভালো মানের একটা রাবার, এই 2B রাবার পাওয়া যায়, 4B রাবার পাওয়া যায়, সেই রাবার গুলো ইউজ করি। প্লাস আমরা এই পেন্সিলটাকে কাটি। কি দিয়ে কাটি? শার্পনার দিয়ে কাটি না। আমার সামনে কয়েকটা পেন্সিল আছে, আমি একটু বাইর করে দেখাই। দেখেন, এই একটা পেন্সিলও দেখে আপনারা বুঝবেন যে এগুলো একটাও শার্পনার দিয়ে কাটা না। আমরা এই পেন্সিল গুলোকে কাটি অ্যান্টি কাটারের সাহায্যে। অ্যান্টি কাটারটা কি? অ্যান্টি কাটারটা অনেকে চিনেন, আবার অনেকে হয়তো বা ভুলে, মানে হয়তো বা বুঝতেছেন না। অ্যান্টি কাটারটা হচ্ছে এই ব্লেডটাকে বলা হয় অ্যান্টি কাটার। এই অ্যান্টি কাটারের সাহায্যে আমরা হচ্ছে ক্লাস, মানে আমাদের যে পেন্সিল গুলো সেগুলোকে কাটি। ঠিক আছে? পেন্সিল কাটারও একটা নিয়ম আছে, যেটা ছবি আঁকতে গেলে আপনাদেরকে জানতে হবে। দেখেন, শার্পনার ইউজ করে নর্মাল সাধারণ মানুষরা, কিন্তু যখন আপনি একটা চারুকলার প্রফেশনালি পড়বেন, তখন আপনার পেন্সিলটাকে অ্যান্টি কাটারের সাহায্যে কাটতে হবে। এই এন্টি কাটারের সাহায্যে আমরা কি করি, কিভাবে কাটি পেন্সিলটা, আমি সেটার একটা নমুনা আপনাদের সামনে পেশ করব। তো এই জন্য আমি নিয়ে নিলাম একটা একদম কমপ্লিটলি নতুন পেন্সিল। এই পেন্সিলটাকে লক্ষ্য করেন, আমরা প্রথমে এভাবে ধরবো, ধরে আগে আমরা বাইরের চারোদিকের যে ছাল বাকল এগুলাকে আস্তে আস্তে এভাবে করে সরাবো। হ্যাঁ, একবারে খুব বেশি করে না, অল্প করে করে। লক্ষ্য করেন, এই ছাল বাকল গুলাকে আমরা খুব অল্প অল্প করে করে এভাবে করে করে সরাবো, এবং খুব সাবধানতার সাথে, কারণ এইটা করতে গিয়ে অনেক স্টুডেন্টের হাত পা কাটে যায়, হ্যাঁ, বা অনেক বড় বড় দুর্ঘটনার শিকারও হয়। সেটা যাতে না হয় সেই দিকে একটু ভালো মতন লক্ষ্য রাখতে হবে। এবং এই কাটারটার সাহায্যে এরকম করে পেন্সিলটাকে দেখেন আমি কতটা তোলায় ফেলছি, কিন্তু পেন্সিল যখন আমি বের করব, পেন্সিল বের করব বলতে যখন আমি মধ্যখানে মিডিলটা বের করব, তার আগে আমি পেন্সিলটাকে চারোদিক দিয়ে এভাবে তুলে তুলে একটা শেপে আনবো। হ্যাঁ, এভাবে একটা শেপে আনবো। দেখেন, একটা শেপে মোটামুটি আনছি। দেখেন, পেন্সিলের কিন্তু এখন পর্যন্ত আমি মাথাটা বের করি নাই।
হ্যাঁ, মাথা বলতে কি আমাদের যে সামনের যে মানে আমাদের ভিতরের যে কার্বনটা আছে সেটা কিন্তু আমি বের করি নাই। আচ্ছা, আমি এভাবে করে আগে শেপটা তৈরি করছি। দেখেন, এই শেপটা অনেকের মনে হইতে পারে যে এটা কি প্রয়োজন। এটার প্রয়োজন আছে। ছবি আঁকার জন্য এই পেন্সিলটা এক ধরনের কন্ট্রোল তৈরি করে, ঠিক আছে? যেটা আপনি এভাবে তোলানোর পরেই বুঝবেন, এবং এটা পরবর্তীতে আমাদেরকে কাজ করতে সাহায্য করে। আমরা কিন্তু যারা ছবি আঁকি ওরা পেন্সিলের এক ফোঁটাও ফেলি না। ফেলি না বলতে কি জানেন? ফেলি না বলতে যেমন শার্পনার দিয়ে আপনি যখন শার্প করবেন আপনার পেন্সিলটা অনেকটা নষ্ট হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়। কিন্তু যারা ছবি আঁকে তারা কিন্তু পেন্সিলকে এক ফোঁটা ফেলবে না। কিভাবে? দেখেন, এই যে বের করলাম, বের করার পরে আমি এখন ধীরে ধীরে পেন্সিলের ভিতরের অংশটা বের করব। আমি ভিতরের অংশে ব্লেড লাগাবো না, আমি জাস্ট আগে ভিতরটা বের করে নিব। আস্তে আস্তে চারুদিক থেকে আপনার হচ্ছে এই ইয়েটা মানে আপনার যে কাঠটা সেটাকে সরাবো, সরাই ভিতরের অংশটাকে আগে বের করে নিব। দেখেন আমার ভিতরের অংশটা বেশ বের হয়েছে, দেখছেন? আচ্ছা, বের হইলো। এখন বের হওয়ার পরে আমি কিন্তু এটাকে চুক্ষা করব না। আমি কি করব দেখেন, এটার মাথার এক পাশ দিয়ে আমি একটুখানি চেঁচে দিব। এরকম করে চারপাশে চারটা অংশ চেঁচে একটা চারকোনা বক্সের মতন বানাচ্ছি। লক্ষ্য করেন। এই চারকোনা একটা বক্সের মতন বানাইছি। দেখেন আমার এটা কোনো খুব চেঁচে মাথাটা চিকন লম্বা করে ফেলছি না। এখন এই বক্সটা কি সুবিধা করবে আমাদের জানেন? এই বক্সটা দিয়ে আমি যখন ছবি আঁকবো, দেখেন এক পাশ দিয়ে যখন কোনো কারণে ওইটা আমার আস্তে আস্তে শার্প নষ্ট হয়ে যাবে, তখন আমি ওইটাকে ঘুরিয়ে আরেক পাশে কাজ করব। আলটিমেটলি হাতের মধ্যে পেন্সিল ঘুরাইতে ঘুরাইতে, এটা একটা অভ্যাসের ব্যাপার, এটা আপনি রাতারাতি তৈরি হবেও না, আমি বলতেছি। কিন্তু আপনার একটা সময় পরে এটা এসে পড়বে। এক পর্যায়ে আপনার এই পেন্সিলে আর হাত লাগাইতে হবে না, আপনি খালি এই বাকল খুলবে। এই যে জীবনে প্রথম পেন্সিলের যে এই যে মাথাটা একটু কেটে দিচ্ছি এইভাবে এক নিয়মে, এই নিয়ম এটাই আমার সারা জীবন, মানে সারা জীবন বলতে আমার না, এই পেন্সিলের সারা জীবন এই এইভাবেই চলবে। বুঝাইতে পারছি? মানে পেন্সিলের গায়ে আমি আর কোনো হাত দিব না। আমি শুধু এখন বাকল খুলতে থাকবো আর পেন্সিল দিয়ে আঁকতে থাকবো, বাকল খুলতে থাকবো, পেন্সিল দিয়ে আঁকতে থাকবো। আমি আঁকার মধ্যেই হাতের মধ্যে আমার পেন্সিল ঘোরাবো। ঘোরাতে ঘোরাতে আমি পেন্সিলের মাথা শার্প করব। যে কোনো সময় আমার একটু ডার্ক পেন্সিল প্রয়োজন পড়বে, তখন আমি ডার্ক পাশ দিয়েই কাজ করব। এইভাবে করে আমি কাজ করার সময় আমার হাতের প্রয়োজন অনুযায়ী, এখন এটা অনেকের মনে হয় যে আমি কিভাবে বুঝবো কি করব, কিভাবে পেন্সিল ঘুরাবো। না, এগুলা শেখানোর কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা সবাই গাড়ি চালানো শিখি, কিন্তু গাড়ি কিভাবে ড্রাইভ করে ওটা কিন্তু আমি আমার নিজের হাতে, আমি যখন গাড়ি একবার চালানো শিখে যাই তারপরে গাড়ি ড্রাইভিংটা আমার নিজের হাতে, আমি যেভাবে চাবো আমি সেভাবে ড্রাইভিং করব। এক একজন এক এক নিয়মে ড্রাইভিং করে। এই যে বিষয়টা, তো এখন কথা হচ্ছে যে এটাও অনেকটা সেরকম। এটা কিভাবে চালাবেন এটা আমি শিখাই দিতে পারবো না, এটা আপনি যখন করবেন আপনি আপনার কনফিডেন্ট অনুযায়ী, আপনার দক্ষতা অনুযায়ী এটা ডেভেলপ করবেন এবং ধীরে ধীরে আপনার আয়ত্তে এটা চলে আসবে। ঠিক আছে? কিন্তু এটা একটা প্রফেশনাল ছবি আঁকার জন্য পেন্সিল কাটিং এবং জিনিসগুলো, এখন আপনি যদি শেষ পর্যন্ত চান যে আমি শার্পনার দিয়ে পেন্সিল কাটবো, সেটা আপনার হাতে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এভাবে কাটেন তাহলে এটা এক পর্যায়ে আপনাকে বেনিফিট দিবে। যখন আপনি কাজ করবেন এভাবে পেন্সিল কাটার প্রয়োজনীয়তাটা এবং এভাবে পেন্সিল কাটলে আমাদের কি কি উপকার হয় সেটা আমরা এক পর্যায়ে বুঝতে পারবো। ঠিক আছে? এই গেল আমাদের পেন্সিল কাটার যে বিষয়, এই কাটার জন্য আমাদের পেন্সিল এবং দরকার কি একটা শার্পনার। এবং যেটা বললাম যে আমাদের একটা হচ্ছে 2B রাবারের প্রয়োজন। আর এই যে এটা হচ্ছে একটা 2B রাবার। দেখেন আমার সামনে এই যে একটা 2B রাবার, হ্যাঁ কালো। এটা ভালো, এই রাবার গুলো দিয়ে মুছলে কালো হবে না কখনোই। কিছু রাবার দিয়ে দেখবেন মুছার পরে কালো হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম পর্যায়ে আমাদের দুই রকমের পেজ লাগবে। একটা হচ্ছে আমাদের কার্টিজ পেপারের কোয়ার্টার শিটের খাতা, বা বড় পেজ কিনে আমরা কোয়ার্টার শিট করে নিতে পারি। এটা কাটিজ পেপার আপনাদের সামনে যেটা আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে নর্মাল খাতা বা নিউজ প্রিন্টের, দেখবেন বড় পেজ পাওয়া যায়। হ্যাঁ, বা বসুন্ধরা পেপার বলে, বড় পেপার সাদা রঙের, সেগুলো পাওয়া যায়। সেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসিং এর জন্য, মানে আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসিং এর জন্য এগুলোর প্রয়োজন। আচ্ছা, আমি বলছিলাম আজকে আমি আপনাদেরকে একটু ড্রয়িং শেখাবো। আচ্ছা, আসেন তাহলে আমরা আজকে একটু প্রথম, এতক্ষণ যা বলছি এগুলো সব প্রয়োজনীয় কথা বা ড্রয়িং কিন্তু না।
আজকে ড্রয়িং এর রিলেটিভ একটা কাজ করাবো আপনাদেরকে প্রথম। তো সেটা অ্যাকচুয়ালি কি, ড্রয়িং এর কি করাবো। প্রথমেই যদি আমি এখানে আপনাকে একটা মানুষের ফেস এঁকে দিই, বা একটা গ্রামের দৃশ্য এঁকে দিই, বা একটা কোনো প্রাণীর ছবি এঁকে দিই, আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনি চাইলেও ওইটা আঁকতে পারবেন না। এখন কেন পারবেন না? কারণ ছবি আঁকার কিছু বেসিক আছে। এই বেসিকটা যখন পর্যন্ত আপনি আয়ত্ত করবেন না, তখন পর্যন্ত আপনি পারফেক্টলি ছবি আঁকতে পারবেন না। বেসিকটা খুব সিম্পল কিছু জিনিস, কিন্তু এই জিনিসটা এতটাই শক্তিশালী, যেরকম আপনি কোনো ভবন নির্মাণ করতে গেলে আপনার পিলারের প্রয়োজন। পিলার ব্যতীত আপনি কোনো ভবন বানাইতে পারবেন না, আর যদি বানানো সেটা ভেঙে চুরে পড়ে যাবে। আবার পিলার যদি কোনো কারণে বেঁকা বানান, তাহলে আপনার ভবনের ওয়ালও অটোমেটিক বেঁকা হয়ে যাবে। ঠিক বেসিকটা হচ্ছে আমাদের ছবি আঁকার জন্য এরকম একটা জিনিস। জিনিস যতই সিম্পল হোক, কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যতদিন বেসিক না পারবেন, আপনি ততদিন কোনো ছবি আঁকতে পারবেন না। আপনার কাছে মনে হবে আপনি আঁকতেছেন, ভালোই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। আবার অনেক সময় মনে হবে ম্যাডামেরটা তো এরকম হয়, আমারটা তো এরকম হয় না। আপনারটা এরকম না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার বেসিকের দুর্বলতা। তাহলে এই বেসিকটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় আসেন যে এই বেসিকটা কিভাবে প্র্যাকটিস করব, কতদিন প্র্যাকটিস করব, বা কখন আমাদের আয়ত্ত আসবে। প্রথম দিকে বেসিকটা আপনি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। ধীরে ধীরে যখন এটা আয়ত্তে চলে আসবে একটু কমাবেন। কিন্তু এই বেসিকটা কতদিন প্র্যাকটিস করবেন? যতদিন আপনি ছবি আঁকবেন, আপনি চাবেন যে হ্যাঁ আমি ছবি আঁকতে চাই, ছবি আঁকতেছি, বা আমি একটা ড্রয়িং এর টিচার, বা ড্রয়িং এ আমি কাজ করতেছি, ততদিন আপনাকে এই বেসিক প্র্যাকটিস করতে হবে। বেসিকটা প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে ঠিক অনেকটা এরকম, দেখবেন যারা খেলে, প্লেয়ার, অনেক বড় প্লেয়ার, কিন্তু দেখবেন যে মাঠের মধ্যে প্র্যাকটিস করে। প্র্যাকটিসটা যদি না করে, সে হঠাৎ করে খেলতে নামে, সে খেলতে পারবে না, সে একটা কিছুই পারবে না। সে একটা, মনে করেন সে ফুটবল প্লেয়ার, সে গোল তো দূরের কথা, সে একটা পা দিয়ে লাথি মারতে পারবে না জোরে ফুটবলে। কেন? কারণ এটা প্র্যাকটিসিং এর মাধ্যমে অর্জন হয়। ঠিক বেসিকটা এরকম জিনিস যে আপনি যদি বেসিক ঠিক মতো না শিখেন, তাহলে আপনি আপনার জীবনে কখনোই এই ড্রয়িংটা পারফেক্টলি করতে পারবেন না। ধরেন আপনি শিখে ফেলছেন এক পর্যায়ে, হ্যাঁ, শিকার পরে আপনি ভাবতেছেন কি যে আমি তো শিখে গেছি। আচ্ছা, সরি। আচ্ছা, আমি আবার একটু ক্লাসে ফিরে আসি। দেখেন, যে বেসিকটা যখন আপনি ছেড়ে দিবেন, আপনি পুনরায় আগের জায়গায় চলে যাবেন। ঠিক আছে? আমি এখনো বেসিক প্র্যাকটিস করি, বেসিক করতে থাকি, তার পাশাপাশি আমি ছবিও আঁকি। ধরে নেন প্রতিদিন ছবি আঁকার আগে আমি 2-3 মিনিট, 4-5 মিনিট প্র্যাকটিস করি। ঠিক আছে? এটা আপনাকে আজীবন প্র্যাকটিস করতে হবে, এবং এরকম 2-3 মিনিট করে, 4 মিনিট করে, 5 মিনিট করে, বা 10 মিনিট করে, বা একটু বেশি টাইম ধরে আপনাকে এই জিনিসটা বেসিকটা প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে? কিন্তু আপনি এটাকে ছেড়ে দিবেন, ধরে নেন আমাদের সিলেবাস আস্তে আস্তে পরিবর্তন হবে, এটার কোনো প্রয়োজনীয়তা থাকবে না, কিন্তু আপনি কি করলেন, এক পর্যায়ে ছেড়ে দিলেন। তখন আপনি আপনার ড্রয়িং এ সংশোধন আনতে পারবেন না, আপনি যতই ড্রয়িং প্র্যাকটিস করেন। ঠিক আছে? আমরা আজকে একটা বেসিক শিখবো, খুব বেশি না। বেসিক মূলত আমাদের 4টা। 4টার মধ্যে আমরা আজকে একটা শিখবো, খুব বেশি কিছু না। এই একটা বেসিক কিভাবে করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা প্রথমেই শিখছি যে রেখা চিত্র, তাই না? লাইন, আউটলাইন, এই কথাটা কিন্তু বারবার আমাদের আসছে। আপনি যাই আঁকেন না কেন পৃথিবীর মধ্যে, গোল আঁকেন, চ্যাপ্টা আঁকেন, লম্বা আঁকেন, মানুষ আঁকেন, গরু আঁকেন, ছাগল আঁকেন, বাড়ি আঁকেন, যাই আঁকেন না কেন, আপনার একটা জিনিস লাগবে, সেটা কি জানেন? লাইন। লাইন মূলত 2 প্রকার, কিন্তু তার মধ্যে আমাদের প্রথমে যে লাইনটা শিখতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন কোনটা? আমরা স্কেল বসিয়ে সোজা করে খাতার মধ্যে একটা লাইন দিই,
মূলত এই লাইনটাকেই বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন ছবি আঁকবো তখন কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে না, এটাকেই বলা হয় ড্রয়িং, ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড বলতে কি, কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া যে ছবিটা আঁকা হয় সেটাকেই বলা হয় ফ্রি হ্যান্ড ড্রয়িং। তাহলে এই লাইনটা দেখে অনেকের মনে হতে পারে যে এটা স্কেল দিয়ে দিব, কিন্তু না, স্কেল দিয়ে এই লাইনটা কখনো এরকম হবেই না যেটা আপনি হাত দিয়ে দিলে হবে, কারণ এই লাইনের কিছু নিয়ম আছে। প্রথমত এই লাইনটা আপনার সোজা হইতে হবে। দ্বিতীয়ত এই লাইনটা যখন আপনি দিবেন একবারে না, একটা লাইনের উপর কয়েকটা লাইন দিতে হবে। এই লাইনটার নাম ভার্টিক্যাল লাইন। এই লাইনটা আমরা কিভাবে আঁকবো, যখন আমরা এই লাইনটা দিব তখন প্রথমে আমি হালকা করে একটা লাইন দিব, লক্ষ্য করেন অনেক হালকা। এই হালকাটা একটু বাঁকা হবে, এই বাঁকাটার উপরে আমি বারবার দিতে 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 লাইনটাকে আস্তে আস্তে সোজা করব, এবং লাইনটা আমার এরকমই থাকবে। এবং প্রত্যেকটা লাইনের দূরত্ব সেম হইতে হবে, যেটা কিনা চোখ দিয়ে আমাকে বুঝে দিতে হবে। যেমন ধরেন আমি একটা পেজে লাইন দিচ্ছি, একটা পেজ তো অনেক বড়, এখন এই বড় পেজটা আমি যখন লাইন প্র্যাকটিস করতেছি, ধরে নেন এই লাইনটা দিলাম, এই লাইনের পরে আরেকটা লাইন দিব, এখন এই লাইনটা তো করতে হবে কি, এটা থেকে এটা দূরত্ব যতটুকু, এখানেও চেষ্টা করতে হবে এতটুকুনি দূরত্ব রাখার। আমি যেমন মঞ্চে একটা লাইন দিতে আসি, অনেক বড় ফাঁক, কোথাও ফাঁক নাই, কোথাও এরকম কোথাও এরকম, কিন্তু না, এগুলার মাধ্যমে আপনি যে ফ্রি হ্যান্ড ড্রয়িং আঁকবেন, দেখেন আমাদের এখানে মূল মাপকাঠি কি জানেন, আমাদের চোখ আর আমাদের হাত, এটাই স্কেল, এটাই কম্পাস, এটাই সবকিছু। এখন আপনি যে আপনার চোখ আর হাতকে কম্পাস আর স্কেল বানাবেন, কি করে বানাবেন? এগুলা হচ্ছে বানানোর সেই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাজ, যেগুলার মাধ্যমে এই জিনিসটা তৈরি হবে। তো লাইন দেওয়ার নিয়মগুলো কি দেখেন, প্রথমত লাইন দিতে হবে, আমাকে চেষ্টা করতে হবে যাতে আমার লাইনটা সোজা হয়। দ্বিতীয় কাজ হচ্ছে এই লাইনটা দেওয়ার সময় খুব হালকা করে শুরু করতে হবে, আস্তে আস্তে দিতে দিতে ভারী করতে হবে। কিন্তু ভারী বলতে কি, ভারী বলতে কি এরকম লাইন না, এটা না। ছবি আঁকা কখনোই এরকম হওয়া যাবে না যেখানে পেজ দেবে যাবে। দেবে যাবে বলতে কি জানেন, আমরা অনেক সময় লিখি, দেখবেন যে পেজটা নিচের দিকে একটু দাবছে, এই দাবাটা আসা যাবে না আপনি যখন ছবি আঁকবেন। ছবি আঁকার এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ নিয়ম। তো আমরা লাইন দিব ঠিকই, কিন্তু আমাদের পেজে খুব হালকা করে লাইনটা প্র্যাকটিস করতে হবে। মানে আমি দেখছি অনেক সময় অনেকে লাইন দেয়, দেখেন এমনি পেন্সিলটা ধরে এমন করে দাগ দেয়, এরকম দাগ দেয়। আমি কিন্তু আপনাকে এটা দেখাইনি, আমি আপনাকে দেখাইছি আপনাকে খুব লাইট ভাবে, খুব লাইট ভাবে লাইন দিতে হবে, এবং একটা লাইনের উপরে কয়েকটা লাইন দিতে দিতে এটাকে সোজা করতে হবে। ধরে নেন আপনারটা অনেক বাঁকা হয়ে যাবে, আপনার ডানে চলে যাবে, বামে চলে যাবে, কোনো সমস্যা নাই। প্রথম দিকে আমারও গেছে, সবারই যায়। করতে করতে এরকম সোজা হবে, এবং এই সোজাটা করার চেষ্টা করতে হবে। একটা লাইনের উপর মিনিমাম 20টা লাইন দিবে, দেখবেন যে নিচের দিকে ঝাড়ুর মতন হয়ে যাচ্ছে 20টা লাইন দিতে দিতে। আপনি ভয় পাবেন না, আপনি প্র্যাকটিস করতে থাকবেন এবং চেষ্টা করবেন যে একটা লাইনের উপরেই যাতে পড়ে। চেষ্টা করতে করতে একবার আস্তে আস্তে লাইনগুলো সংকুচিত হতে থাকবে, এবং এক পর্যায়ে আপনি দেখবেন কি একটা লাইনের উপরে আপনি অনেকগুলো লাইন দিতে সক্ষম, এবং এই লাইনটার উপরে আপনার একটা কন্ট্রোল চলে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই লাইনের একটা বৈশিষ্ট্য কি, যখন আমি হাত দিয়ে এরকম লাইন দেই, লাইনের মিডিলটা অনেক ডিপ হয়, উপরটা লাইট হয়, নিচটা লাইট হয়। কিন্তু আপনি যখন স্কেল দিয়ে দাগ দিবেন, মনে রাখবেন স্কেলের দাগ সবসময় সব দিক দিয়ে সমান হয়, এবং উপর এবং নিচে বেশি ডিপ হয়। হাত দিয়ে লাইনের নিয়ম এবং লাইনের এফেক্ট আর স্কেলের এফেক্ট দুইটা একদম ডিফারেন্ট। এবং স্কেলে তো কখনো এরকম লাইন আসবেই না, স্কেলে কখনো দিলে তো একটা লাইনের উপরেই লাইন বারবার পড়বে, তাই না? তো স্কেল তো ইউজ করা যাবেই না, তারপরে অনেক সময় অনেকে করে কি ফাঁকি ঝুঁকি করার জন্য এরকম করে ছবি এঁকে ফেলে, কিন্তু ওইটা স্পষ্ট ধরা যায়, কারণ স্কেলের লাইন আর হাতের লাইন দুই রকম হবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং তো ফ্রি হ্যান্ডই। ঠিক আছে, তাহলে আজকের দিনের ক্লাস আমি খুব বেশি চাইলেও আপনাদের ক্লাস নিতে পারবো না, কারণ 9টা থেকে আমাকে কিন্তু আরেকটা ক্লাস নিতে হবে, কিন্তু ভবিষ্যতে আমাদের ক্লাসের টাইমটা একটু লং হবে। ঠিক আছে, আপাতত একদম কারেক্ট আমরা 8টা বাজে ক্লাস শুরু করব, 9টায় ক্লাস শেষ করে দিব। এবং এর মধ্যে আমি যতটুকুন শিখাইতে পারবো, প্রতিদিনের ক্লাসের কাজ ততটুকুনি থাকতে হবে, পারফেক্টলি করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে ম্যাডাম কয়টা করব, কি করব,
এরকম একটা কোশ্চেন থাকে। কয়টা করবেন কি করবেন আমার কথা না, আপনি যদি এরকম একবারে করতে পারেন ভালো, যদি এরকম করার জন্য আপনাকে 5 ঘন্টা প্র্যাকটিস করতে হয় তাহলে আপনি 5 ঘন্টা প্র্যাকটিস করবেন। আমরা যখন শিখছি তখন এই লাইন আমরা এমন ভাবে প্র্যাকটিস করছি, আমি একটা উদাহরণ দিই, এমন ভাবে প্র্যাকটিস করছি যে আমাদের এই যে দেখেন আমার এখানে দাগ দেখছেন, আমার কিন্তু এটা হাতের দাগ না, এটা ছবি আঁকতে একটা দাগ পড়ছে, এবং এই হাতের এই হাত দিয়ে আমার অনেক শক্ত, এখান দিয়ে একটা কিছুতে বাড়ি মারলে এটা ভেঙে যাবে। কেমনে হইতে জানেন? ছবি আঁকতে আঁকতে হয়েছে। আঁকতে আঁকতে এই জায়গা ছিলে গেছে, ছিলে ছিলে চামড়া উঠে গেছে, উঠে এই দাগ পড়ছে। এই দেখেন এই আঙ্গুলের এখানে দাগ দেখছেন, এরকম দেখবেন যে যে যারা মাটি কাটে দেখবেন যে ওদের এরকম দাগ থাকে, কিন্তু আমার দাগ মাটি কাটে হয় না, আমার দাগ হচ্ছে ছবি আঁকতে আঁকতে। তো প্র্যাকটিসের লেভেলটা আমি বোঝানোর জন্য এই কথাটা উল্লেখ করছি আপনাদেরকে, যে অ্যাকচুয়ালি লেভেলটা কোথায় থাকতে হয় এবং কোন পর্যায়ে গেলে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। এখন হয়তোবা আপনার পক্ষে সম্ভব না এত করা, কিন্তু আপনাকে নির্দিষ্ট প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো প্রথম দিনের ক্লাসের কাজ কি? এটা। এবং এটা দেখে যত সোজা মনে হচ্ছে, কাজ করতে গেলে দেখবেন এতটা সোজা না। আপনি এগুলো করবেন, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনাল পাঠাবেন। আমি যদি কোনো সমস্যা দেখি আপনাকে সাথে সাথে জানাবো, ওইখানেই ভয়েস মেসেজ দিয়ে দিব যে আপনার এই সমস্যাটা হচ্ছে, এটা সমাধান করেন। ঠিক আছে? কালকে আমরা আরেকটা বেসিক শিখবো, তার পাশাপাশি আমরা ক্লাসের আরেকটু জেনারেল কিছু শিখবো। আজকে ক্লাসটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, সবাই ভালো থাকেন। যে কোনো ধরনের কোশ্চেন হইলে অবশ্যই আমার সাথে আপনি হচ্ছে গ্রুপে যোগাযোগ করবেন। ঠিক আছে? ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। কোনো কোশ্চেন আছে? ক্লাসে যে আছেন, আপনার কোনো কোশ্চেন আছে? কোনো কি কোশ্চেন আছে? না ম্যাম, কোশ্চেন নাই, বুঝছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আর কোশ্চেন থাকলে ভয়ের কিছু নাই, আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক করবেন, আমি যদি বিজি থাকি আমি পরবর্তীতে আপনাকে আপনার যে অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে? একদম ফ্রিলি আমাকে যে কোনো সময় নক করবেন, মনে করবেন না যে ম্যাডাম দেখে ভয় পাচ্ছি এখন বলা যাবে না, কোন এরকম কোনো কিছু না। রাত 11টা 12টা বাজে স্টুডেন্টরা আমাকে নানান মেসেজ পাঠায়, ওনারা যে সমস্যা যখন হয় তখনই তো মেসেজ করে, আমি আবার আমার সুবিধা মতন ওনাদেরকে অ্যাপ্লাই করি, কথাটা সিঙ্ক করি। ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না না কি রাখতেছো? হ্যাঁ, এটা কি? মুড়ে কি রাখতেছো? So, আর একটা ঠিক ম্যাডাম কি ফটো পাঠাইছে। Is your new syllabus presentation? এটা আমাকে যখন রাখতেছ Ako na yun eh. Bro, ang buris tas. Yan may magkumulaw ta rin. Tubaklan ko yung sa hati ko ba? ako ako na ha Oh. त्याला हवा तू उलटा तरवा बुया तरवा बुया न तरवा तरवा हा এটা কি দেখেন একটু আমি কার হাত ক্লাস থেকে বেরোস না? টুকটাক জমা কিছু ফেলে চলে আমিও করবো তোমার সাথে তোমার কিছু আর হবে না এই জন্য করো
এই দিয়া পাইছো তো বড় দেখাচ্ছি তো না তো এটা না এটা দিয়ে আমার অন করতে পারতো এই দিয়ে দুটো দিয়ে এরপরে এইগুলো দিয়ে রং করে ভালোবাসি ওই আমি মারা গেল কি বলবো মা মা আমাকে অনেকগুলো ভালোবাসে তুমি দুটোই ভালোবাসো তুমি একটু আমাকে ভালোবাসো না এই জন্য তোমাকে দেই না আমি তো উঠে যাবো একদম তো না নাইগা I know even the like ke di dalam karma I ke di dalam karma even sampai sudah halai di dalam karma আহের তো বুঝো না কথা কেডা আমার ফোন দিচ্ছে আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? খেতে বেরিয়েছিলাম না কথা শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যায়? যারা ক্লাসে আছেন? আপনাদের মিউট হইতে হবে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কি আমরা বাড়িতে খেতে আল্লাহ মনে করতে
কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মশা চলতেছে না ওই হারো ফোন করা করে দিস মানে এক্সারসাইজ ক্লাসে সবাইকে মিউট থাকতে হবে। কিলা আমি কি আপনি মিউট নাই দেখে আপনার আওয়াজটা এখানে বারবার রিপিট হচ্ছে। বই কারা যখন পড়া গান দূরে দূরে সরস না রে বাবা আমার পড়ালেখার লেখা যাবে না ক্লাস করব কে ইনি কি নতুন বুঝতেছে না কথা? এই আমার তো বেরোবো কেমন তো আমি তো এটা বুঝতে পারছি না বাপের বাড়ি বউ চললো বাপের বাড়ি বউ চললো বাপের বাড়ি শ্বশুর আপনি যে ক্লাসে নতুন আপনাকে মিউট হতে হবে। ওই যে এটার মধ্যে তো ওইটার মধ্যে এটার মধ্যে এটাতে দেখতে এটাতে ভালো আমি ভিডিও করতেছি জানো তো ক্লাস রায়হান, আপনি কি আমার কথা শুনতেছেন? বউ চললো বাপের বাড়ি বউ চললো কি ক্লাস বের করা যাচ্ছে। এটা কি তা বাইরে তারে না করে বন্ধ করে দিল ভিতরে আচ্ছা, বাকিরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন ক্লাসে যারা আছেন? জি ম্যাম। আচ্ছা, শোনা গেলে দেখেন আমি আজকে বলছিলাম যে ড্রয়িং এর উপরে আলোচনা করব। দেখেন আমি এর আগের ক্লাসে আপনাদেরকে কিন্তু একটা আহ আপনাদের হচ্ছে যে খাতা তৈরি করতে হবে তার জন্য যা যা মানে যা যা প্রয়োজনীয় যে ড্রয়িং গুলো আপনাদের সেগুলোর একটা লিস্ট দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু সম্ভাবনাময় কোশ্চেন মানে ড্রয়িং এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন খাতা আপনাকে ড্রয়িং এর কয়টা তৈরি করতে হবে? আপনাদেরকে ড্রয়িং এর খাতা তৈরি করতে হবে 2টা। ঠিক আছে? এবং আজকে থেকে কিন্তু আপনারা ক্লাস রেকর্ড পাবেন। হ্যাঁ, আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে এবং এটা একদিন পর পর পেয়ে যাবেন। হ্যাঁ, এবং মোটামুটি অনেকগুলো সমস্যা আপনাদের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আহ আপনাদের ড্রয়িং এর যে আপনাদের যে আমি শুধু সেটা নিয়ে আলোচনা করবো, আমি অন্যগুলো নিয়ে না, আজকে শুধু ড্রয়িংটা বুঝে কালকে বা তারপরের দিনের ক্লাসে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ড্রয়িং বলতে রেখাচিত্রের সাহায্যে যেটা আঁকা হয়, এটা কিন্তু আপনারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে করছেন এবং ড্রয়িং এর ক্লাস আপনাদেরকে আলাদাভাবে করানো হয়েছে। সেখানে না কোনো স্কেচ হবে না কোনো কালার হবে, শুধুমাত্র ড্রয়িং হবে। ড্রয়িং এর খাতা জমা দিতে হবে আপনাদের 2টা। আচ্ছা, 2টা খাতার মধ্যে যদি আপনারা এতদিন ক্লাসের কাজ কোনো একটা খাতায় করে ফেলেন তাহলে খাতাটা আপনাদের মোটামুটি রেডি হয়ে গেছে, ওটাই আপনারা জমা দিতে পারবেন। আরেকটা যে খাতা, সেই খাতায় আপনারা এইখানে ড্রয়িং এর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আঁকবেন। এখন দেখেন আপনাদের একটা খাতায় কিন্তু পেজ হয় 20 থেকে 25টা, ড্রয়িং দিচ্ছি মাত্র 10টা। তাহলে বাকি পেজগুলো অনেকের কোশ্চেন থাকে যে এই 10টার কি আর কি না, অবশ্যই আরগুলো কি? আরগুলো হচ্ছে আপনাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটার রিলেটিভ যে কাজগুলো সেগুলো করবেন। যেমন দেখেন আমি একটু ড্রয়িংটা দেখে দেখে আলোচনা করি তাহলে আমার জন্য সুবিধা হবে।
আচ্ছা, দেখেন ড্রয়িং এ প্রথমে দেয়া হয়েছে কি গ্রামের একটি প্রাকৃতিক দৃশ্য। এখন কথা হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো আপনাদেরকে আমি একটা শিখাইনি। যেমন 6 ঋতুর দৃশ্যই কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্যর সাথে রিলেটিভ দৃশ্য। ওটা ঋতুরও দৃশ্য, ওটা প্রাকৃতিক দৃশ্য। তাহলে আপনি কিন্তু 6 ঋতুর 6টা দৃশ্য সাথে গ্রামের দৃশ্য পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র লাইনের সাহায্যে ড্রয়িং করতে হবে। আচ্ছা, তারপরে আপনি কি দেখেন তৈজসপত্র ব্যবহার করে একটি রেখাচিত্র, তার মানে এটা কি, এটা হচ্ছে স্টিল লাইফের যে চিত্রটা সেটার কথা বলা হয়েছে। আমি স্টিল লাইফ রিলেটিভ 2টা ছবি দিব এবং 2টাই আপনারা আঁকবেন। ঠিক আছে, আর যদি এর থেকে ভালো কেউ পেরে থাকেন সেটাও আঁকবেন, কোনো সমস্যা নাই। পরিপ্রেক্ষিত ঠিক রেখে একটি বক্সের রেখাচিত্র। আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন একটা বক্স অনেক সুন্দর করে আঁকবেন, যেটা আমি এর আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম যে আপনারা একটা ট্রাঙ্কের ছবি আঁকতে পারেন, একটা বড় বক্সের ছবি আঁকতে পারেন, একটা শুয়ের ছবি আঁকতে পারেন, মানে যে শু রাখার যে বক্স গুলো সেগুলো কিন্তু যথেষ্ট বড় হয়, সেগুলো আঁকতে পারেন। হ্যাঁ, এরকম যে কোনো বক্সের একটা সুন্দর করে বড় ছবি আঁকবেন। দেখা গেল এটাই পরীক্ষায় চলে আসতেছে। হ্যাঁ, বিশেষ করে চেষ্টা করবেন ট্রাঙ্কের ছবিটা কিন্তু খুব সুন্দর হয়, কারণ ওখানে সাইডে আরো নকশা টকশা থাকে, এটা দেখতে খুব ভালো লাগে, আকর্ষণীয় লাগে। এরকম 2-3টা এই রিলেটিভ ছবি আঁকবেন। আচ্ছা, পরিপ্রেক্ষিত ঠিক রেখে রেল লাইনের রেখাচিত্র। দেখেন রেল লাইন আপনারা সামনে থেকে আঁকতে পারেন, সাইড থেকে আঁকতে পারেন, এরকম 2-3টা রেখাচিত্র আঁকবেন। আচ্ছা, তারপরে লিখছি কি একটি দোলনার রেখাচিত্র। যেমন ধরেন দোলনার মধ্যে কিন্তু দোলনার রেখাচিত্র অনেক সহজ, কিন্তু আপনি এই রিলেটিভ 2টা একটা ছবি আঁকবেন। কোনোটায় হয়তো বা মানুষ বসা আছে, বা মানুষ বসা ছাড়া শুধু দোলনাটাই খুব সুন্দর দেখা যাচ্ছে, বা আপনি নেটে সার্চ করে দেখেন যে দোলনার মধ্যে বসা অনেক সুন্দর সুন্দর ছবি আছে, শুধু দোলনার ছবি আছে, এরকম নিয়ে আপনার একটা ছবি আঁকবেন। দোলনা বলতে এখানে যে রশি দিয়ে ঝোলানো চারকোনা যে দোলনাগুলো থাকে সেই দোলনা বোঝানো হয়েছে। ঠিক আছে, দোলনা কিন্তু এখন দেখবেন গোল আছে, অনেক রকম আছে, বাট ওগুলোকে বোঝানো হয়নি। মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রেখাচিত্র। এই যে একটা ড্রয়িং, এই ড্রয়িং দিয়ে আপনার একটা খাতা কিন্তু কমপ্লিট ভরে ফেলা যায়। ঠিক আছে, আপনারা করবেন কি দেখেন, একটা পেজে হয়তো বা 2টা হাত আঁকলেন, একটা পেজে 2টা পা আঁকলেন, একটা পেজে যে আপনারা কি করলেন কয়েকটা চোখ নাক মুখ আঁকলেন। এরকম 4টা 5টা পেজ মিলায় আপনারা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব ভালোভাবে প্র্যাকটিসও হয়ে গেল, খাতাও তৈরি হয়ে গেল, এবং আপনাদের পরীক্ষায় আসার যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন আছে কি রেখার সাহায্যে একটা পোর্ট্রেট, মানুষের প্রতিকৃতি। এই যে পোর্ট্রেটটা দেখেন, এটা নিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে পোর্ট্রেট আপনি মহিলারটাও প্র্যাকটিস করবেন, পুরুষেরটাও করবেন, এবং ভালো মতন করবেন, লাগলে একটা বাচ্চারও করবেন। ঠিক আছে, এবং প্রত্যেক যারটা আঁকতেছেন তারটা প্রথমে একটা অন্য খাতায় ভালো করে প্র্যাকটিস করে নেবেন, এবং প্রত্যেক আঁকা দেখেন তো একটা নর্মাল মানুষের চোখ নাক মুখ আছে, আপনি সরাসরি আঁকা শুরু করে দিলেন। না, আপনি এই কাজ করবেন না। আপনাকে আমি কি শিখিয়েছি, আপনাকে আমি শিখিয়েছি যে লাইন, ওভাল, সার্কেলের মাধ্যমে বক্স গুলো দিয়ে প্রত্যেকটা তৈরি করতে। আপনি করবেন কি প্রথমে আহ, ওভাবে পুরো কমপ্লিট একটা বক্স তৈরি করবেন। ওই বক্সটার মধ্যে আপনি যার ছবি বা যে জিনিসটা দেখে আঁকতে চাচ্ছেন সেটা বসাবেন। তাহলে দেখবেন কি নর্মালি আপনি আঁকতে গেলে ছবি মিলবে না, এলোমেলো হয়ে যাবে, কিন্তু আপনি যখন ওই রুলসটা মেনটেন করবেন দেখবেন আপনার প্রত্যেকটা জিনিস জায়গা মতন বসছে। আচ্ছা, এবং এভাবে বললাম যে মানুষের মেয়ে, পুরুষ, বাচ্চা, এরকম 2-3টা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, কর্মরত একজন মানব ফিগারের রেখাচিত্র। এখানে আপনি যেমন ধরেন কাজ করতেছে এরকম রিলেটিভ 2-3টা ছবি আঁকার চেষ্টা করেন। হ্যাঁ, কোনোটা বসে কাজ করতেছে, কোনোটা দাঁড়ায় করতেছে, কেউ মাঠে কাজ করতেছে, আছে না বিভিন্ন ধরনের কাজ আছে। কর্ম বলতে যে কোনো কর্মকে বোঝানো হয়। তাহলে দেখেন এখানে ছবি আছে মাত্র 8টা, কিন্তু আমি যেভাবে ব্যাখ্যা দিলাম প্রত্যেকটা ছবি আমি 2-3টা করে আঁকতে বলছি, তাইলে 8 × 8 = 16, 3 × 24, 4 × 32, মানে এক একটা ছবি যদি আপনি 4টা করে আঁকেন তাইলে কিন্তু আপনার খাতা আরো শর্ট পড়ে যাওয়ার কথা, তাই না? হিসাবটা কিন্তু এরকমই, যেমন 6 ঋতু 6টা ছবি আঁকলেই তো আপনার মনে করেন যে কত টাকা হয়ে গেল। তো এইখানে দেখেন কিছু, যেমন আমরা হাত একটা পেজে হয়তো একটু বেশি করে প্র্যাকটিস করতে পারি, বা চোখ নাক মুখ গুলো যেগুলো হচ্ছে আমরা, যেহেতু কোয়ার্টার শিট, একটা কোয়ার্টার শিটে কিন্তু অনেকগুলো চোখ নাক মুখ আঁকা যায়। হ্যাঁ, কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে। আপনারা কিন্তু এইভাবে পরীক্ষা দিয়ে আসছেন, জিনিসটা বুঝেন, তো সেভাবে করে দাঁড় করবেন। এভাবে কমপ্লিটলি
দেখা যাচ্ছে না তো, কারণ আমি কথা বলতেছি, আমার তো ক্যামেরা অফ, আপনি দেখবেন কি? আপনি কি নতুন নিউ যে লিখেছেন দেখা যাচ্ছে না, সে কি নিউ? একটু কথা বলেন আমার সাথে, তাহলে আমি বুঝতে সক্ষম হব যে আপনি কে, পুরনো স্টুডেন্ট না নিউ। আপনি কি প্রথম সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার? আচ্ছা, আপনি যদি প্রথম সেমিস্টার হয়ে থাকেন, আমি জানি না, কথা বলছেন না যেহেতু, তাহলে আপনাদের ক্লাস হচ্ছে 8টা থেকে 9টা। এখন চলতেছে সেকেন্ড সেমিস্টারের ক্লাস। সেকেন্ড সেমিস্টারে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমি লেকচারের সময় ভিডিও অফ রাখি। আর যদি কাজ করানো হয় সেই ক্ষেত্রে আমি ভিডিও অন করে দিই। ঠিক আছে? এই জন্য আপনাদের ভিডিওটা অফ আছে, কারণ আমি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, দেখার মতন এখানে কিছুই নাই। আচ্ছা, তারপর আমি যেটা বলতেছিলাম যে আপনারা যেটা করবেন, দেখেন মাধ্যম হিসাবে এখানে পেন্সিল, কলম, কালি তুলি দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন মাধ্যম হিসাবে পেন্সিলটাতেই আঁকতে। যারা একটু দুর্বল, যারা একটু ভালো, তারা চেষ্টা করবেন পেন্সিলে কয়েকটা আঁকবেন, আঁকার পরে কয়েকটা পেন্সিলে আঁকে সেটার উপরে আমি দেখাইছিলাম যে জেল পেন দিয়ে জিনিসটাকে আঁকা। আপনারা যারা একটু ভালো কাজ করেন তারা কয়েকটা কলম দিয়েও করার চেষ্টা করবেন, কারণ আপনার কিন্তু এটাই প্র্যাকটিসিং এর জায়গা। এটা শেষ হয়ে গেলে আর জায়গা নাই। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন কয়েকটা জিনিস অ্যাপ্লাই করার, তাহলে আপনার হাতটা ক্লিয়ার হবে এবং আপনার কোয়ালিটিটা আপনি নিজে বুঝবেন যে হ্যাঁ আমার খারাপ হচ্ছে, আমি এটাতে দুর্বল বা এটাতে ভালো। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা এই ছবিগুলো ভাবতেছেন যে কোথা থেকে আঁকবো, কি আঁকবো না আঁকবো, এটা অনেকের মনে একটা আছে, আমি জানি। আমি টেনশনের কোনো কিছু নাই। যেই 8টা কাজ দিছি, এই 8টা কাজেরই আমি একাধিক ছবি আপনাদেরকে এখনই হোয়াটসঅ্যাপে দিব। মানে আপনারা হোয়াটসঅ্যাপে অনেকগুলো করে ছবি পাবেন। যেমন যেটা বললাম যে গ্রামীণ দৃশ্যের আমি 6 ঋতুর 6টা ছবি দিয়ে দিব, স্টিল লাইফের দিব, তার পাশাপাশি চোখ নাক মুখেরও অনেকগুলো ছবি দিব, একাধিক ছবি দিব। আপনারা ওগুলো দেখে দেখে যেভাবে বলেছি সেভাবে মোট কয়টা খাতা তৈরি করতে হবে? 2টো খাতা। একটা খাতা আপনি আপনার বাসায় যা এতদিন ক্লাসের কাজ করছেন সেটার উপরে, একটা খাতা আমি যে কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনের উপরেই থাকবে, আদার্স অন্য কোনো কিছু নয়, নিজের মন করানো কোনো কিছু নয়। কিন্তু এই কোশ্চেনটা আপনি কয়েকটা ভাবে আঁকবেন। হ্যাঁ, আমি ওভাবে উল্লেখ করি নাই, 32টা ছবি দিলে অনেক বড় লাগতো, বাট আমি 32টা দিচ্ছি না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এবং পরীক্ষাও এভাবেই হয়। হ্যাঁ, তো আপনি পরীক্ষাগুলোর যদি সিলেবাস কভার করতে চান, সিলেবাস কভার করার জন্য আপনাকে এই রুলস গুলো মেনটেন করতে হবে। যেমন অনেকে, আমি এই জিনিসটা এখন এভাবে করার কারণটা একটাই, এনটিআরসির পরীক্ষার ভুল বারবার বলতেছি যে এর আগে যে স্টুডেন্ট গুলো ভুল করছে সেখান থেকে আমি আপনাদেরকে ওভাবে প্রস্তুত করতে চাচ্ছি। ঠিক আছে? যে জিনিস একই থাকে কিন্তু ঘুরায় ফিরায় থাকে। মানে ওই যে বসা ফিগার, ওই বসা ফিগারই শিখছে, এখন ওই বসা ফিগারের কোলে একটা বাচ্চা দিতে গিয়ে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যে কি মায়ের কোলে শিশু, এটা আঁকতে গিয়ে সবার অনেক কষ্ট হয়ে গেছে, আর পারে নাই সব ফেল। ঠিক আছে, কিন্তু বসা ফিগার তারা শিখছে, তাহলে কি শিক্ষাটা শিখছে? যে এটা পারে নাই। তো এই জন্য বলতেছি, আপনি যখন শিখবেন ওই, আপনি জানেন যে পরীক্ষায় সম্ভাবনাময় কোশ্চেন কি, একটা মুখমণ্ডল কার, পুরুষের, ওই পুরুষটাই শিখে গেছেন, এখন যাই আঁকতে পড়তে কার, একটা বাচ্চার, আর আঁকতে পারলেন না। এইটা যাতে না হয়, শিখবেন যখন এমন ভাবে শিখবেন যে সব আঁকতে জানতে হবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি ছবিগুলো এখনই আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে তুলে আপনাদেরকে দিয়ে দিব। কারো কি কোনো কোশ্চেন আছে? ক্লাসে যারা আছে, এই ড্রয়িং এর বিষয়ে কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু ড্রয়িং এর ফাইনাল কোশ্চেন দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে এখন ক্লিয়ার করেন, পরে আমাকে বললে কিন্তু লাভ হবে না। কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে বলবেন যে না ম্যাডাম কোশ্চেন নাই। আপাতত আচ্ছা, আপাতত যেহেতু নাই, তাহলে আমি কিন্তু আপনাদের এই যে কোশ্চেনের যে ছবিটা, মানে যে ছবিগুলো, এগুলো গ্রুপে দিচ্ছি। সবাই সুন্দর করে সংরক্ষণ করে খাতা তৈরি করা শুরু করে দিবেন বাসায়। এটা বিষয়ে আমি আর কিছু বলবো না। হ্যাঁ, আপনারা আপনাদের মতন আপনাদের নিজ দায়িত্বে আপনারা চেষ্টা করবেন। এই মাস, এটা কি মাস চলে? জানুয়ারি মাস, তাই না? জানুয়ারি মাসে কিন্তু আজকে প্রায় অনেক 20 তারিখ মনে ওভার হয়ে গেল, যাই হোক, আপনারা চেষ্টা করবেন এই 10 দিনে ড্রয়িং খাতা কমপ্লিট করে ফেলতে। হ্যাঁ, ম্যাম তারপরে কালকে আমি
ম্যাম শুধু ড্রয়িং ই করব নাকি স্কেচ যে করা লাগে ওটাও করব? না, এখানে শুধু ড্রয়িং এর আপনার কোশ্চেন, কোনো স্কেচ না। স্কেচ যখন থাকবে তখন ওটা উল্লেখ থাকবে যে স্কেচ করো, কিন্তু দেখেন আপনাদের কোশ্চেনে কোথাও উল্লেখ নাই যে স্কেচ করো। আমি একটু আগে প্রথম সেমিস্টারদেরকে এটা বুঝাই আসলাম, দেখেন সেকেন্ড সেমিস্টারে আপনি ওই একই কোশ্চেন করছেন, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। ড্রয়িং কাকে বলে, এটা প্রথম সেমিস্টারের প্রথম দিনের ক্লাসের আপনার হচ্ছে মানে কোশ্চেন যে ড্রয়িং কাকে বলে, একটা থিওরি প্লাস হচ্ছে ড্রয়িং রিলেটিভ কোশ্চেন। ড্রয়িং মানে হচ্ছে কোনো কিছু দেখে বা স্মৃতিশক্তির সাহায্যে রেখাচিত্র অঙ্কনকে ড্রয়িং বলা হয়। রেখাচিত্র অঙ্কন বলতে আউটলাইন। আপনি একটা গাছ দেখতেছেন, সেই গাছটা একদম ডিটেলে ড্রয়িং করবেন, পাতার ভিতরের ড্রয়িং গুলো শিরা উপশিরাও পর্যন্ত ড্রয়িং করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ওটার ভিতরে কোনো প্রকার স্কেচ যে জিনিসটা যে আমরা ঘষে পুরোটা একটা কালার আনি মানে আলো ছায়া ধরি, সেটা ধরা যাবে না। তাহলে ওটা ড্রয়িং থাকবে না, ওটা অন্য সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে ওটা স্কেচ হয়ে যাবে, ওটা ড্রয়িং থাকবে না। হ্যাঁ, তো এখানে আপনাদের সেকেন্ড সেমিস্টারের মূল সাবজেক্টের নাম হচ্ছে ড্রয়িং, এবং ভিতরে যে ব্যাখ্যাগুলো থাকে যদি কখনো ওই ব্যাখ্যায় আমাদের স্কেচ রিলেটিভ কিছু থেকে থাকে তখন আমরা স্কেচ গুলো দিই, কিন্তু এখানে ওই ধরনের কিছু নাই। এই জন্য শুধুমাত্র আপনাদেরকে এই দুইটা ড্রয়িং এর খাতায় ড্রয়িংই করতে হবে, মানে শুধুমাত্র রেখাচিত্রই আঁকতে হবে, আদার্স কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? ম্যাম ওই যে পোর্ট্রেট যে চিত্রগুলো, পোর্ট্রেট চিত্র ওটা একটু উল্লেখ করে দিয়েন, যে পিকচার গুলো দিবেন পোর্ট্রেট চিত্র। পোর্ট্রেট বলতে মুখমণ্ডলকে বোঝায়, দেখবেন আমি শুধু মুখমণ্ডলের ছবি দিব, যে মুখমণ্ডলের শুধুমাত্র ছবি থাকবে সেটাকে বলা হয় পোর্ট্রেট। পোর্ট্রেট কাকে বলে আমি একটু বুঝাই, হ্যাঁ, বা কেউ বিরক্ত হয়ে না, কারণ আপনার যেহেতু ভিতরে এটা কনফিউজ আমি দূর করে দিচ্ছি। একটা মানব দেহে ছবি আঁকা হয় তিনটা ভাবে। একটা হচ্ছে পোর্ট্রেট, দেখেন একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ফিগার ড্রয়িং, আর একটা হচ্ছে পার্স ড্রয়িং। পোর্ট্রেট কাকে বলে, পোর্ট্রেট কয় প্রকার? পোর্ট্রেট তো দুই প্রকার আছে। একটা পোর্ট্রেট হচ্ছে আপনি যখন কোনো নর্মাল মানুষের মুখমণ্ডল থেকে শুরু করে গলা ঘাড় পর্যন্ত আঁকবেন, এটাকে পোর্ট্রেট বলা হয়। আরেকটু নিতে পারেন, হ্যাঁ, অনেক সময় একটু হাতও দেখানো হয় পোর্ট্রেটে। হ্যাঁ, তো এইটুকুনকেই পোর্ট্রেট বলা হয়, কিন্তু এর থেকে বেশি এঁকে ফেলে সেটা আর পোর্ট্রেট থাকবে না, সেটা ফিগার ড্রয়িং হয়ে যাবে। শুধুমাত্র মুখমণ্ডল থেকে শুরু করে মুখমণ্ডলটাকে কমপ্লিট করার জন্য বা সুন্দর দেখানোর জন্য অনেক সময় গলা এবং তারও একটু নিচ পর্যন্ত আঁকা হয়। এই যে আঁকা হয় এটাকে বলা হয় পোর্ট্রেট। অনেকটা বলতে পারেন যে আমরা ওই যে তুলি না বিভিন্ন ফর্ম টর্মে দেওয়ার জন্য, কি বলে এগুলাকে, পাসপোর্ট সাইজ ছবি। হ্যাঁ, এটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে যে পোর্ট্রেট কাকে বলে, পাসপোর্ট সাইজ ছবি যেটা, মানে একটা মানুষের মুখটাকে ঠিক মতন বোঝানো এবং সেটার উপরই সম্পূর্ণ গুরুত্ব দেওয়া, এটাই নামই হচ্ছে পোর্ট্রেট। আচ্ছা, পোর্ট্রেট দুই প্রকারের একটু আগে বলছিলাম, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে সাধারণ যে কারো আঁকবেন এটা হচ্ছে পোর্ট্রেট, কিন্তু যখনই এইটা হয়ে যায় বিশেষ কোনো ব্যক্তি, তখনই হয়ে যাবে এটা কি, আইকন। প্রত্যেকটি থাকবে বাট প্রত্যেকটাকে আইকন বলা হয়। যেরকম ধরেন আমাদের বর্তমানে ধরেন যারা দেশ চালাচ্ছে বা পূর্বে যারা চালাইছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বড় বড় রাইটার, বড় বড় পেইন্টার, এই যে এদেরকে বলা হয় আইকন, এবং ব্যক্তিগত ভাবেও কিন্তু এদেরকে আইকনই বলা হয়। তো এদের প্রত্যেকটাকেও বলা হয় আইকন। হ্যাঁ, সহজ। আচ্ছা, দ্বিতীয়ত কি বললাম, ফিগার ড্রয়িং। ফিগার ড্রয়িং বলতে কমপ্লিটলি, যেমন একটু আগে যে বিশ্রামরত, তারপরে কর্মরত, তারপরে যে কোনো কাজ করতেছে বা কমপ্লিট ফিগার আছেন, এই ধরনের যে কোনো, এগুলোও কিন্তু আপনার কি ফিগার ড্রয়িং এর ভিতরে পড়ে। বুঝাইতে পারছি? এই ধরনের যে কোনো কাজ ফিগার ড্রয়িং, এবং আপনাদের এনটিআরসির মূল মূল হচ্ছে ফিগার ড্রয়িং। যত কয়টা আপনার ড্রয়িং আছে সব ফিগার ড্রয়িং এর উপরে আসে। এটা দেখছেন আপনারা পূর্বের বর্তমান যা আছে মিলাই টিলাই দেখবেন ফিগার ড্রয়িং এর উপরে। আচ্ছা, তৃতীয়ত বললাম কি পার্স। পার্স বলতে আপনি শরীরে যে কোনো নির্দিষ্ট একটা জায়গা আঁকাকেই বলা হচ্ছে পার্স। পার্স পাতি বলি না আমরা একটা গাড়ির যে কোনো অংশকে পার্স বলি, তাই না? তো ওরকমই পার্স, মানে আপনি এখানে একটা আঙ্গুল আঁকতে পারেন, একটা নখ আঁকতে পারেন, একটা চোখ হইতে পারে, জোড়া চোখ হইতে পারে, নাক হইতে পারে, ঠোঁট হইতে পারে, কান হইতে পারে, হাত হইতে পারে, পা হইতে পারে, বা শরীরের আদার্স কোনো অংশও হইতে পারে। সেই ড্রয়িংটাকে বলা হচ্ছে পার্স ড্রয়িং। ঠিক আছে?
তো পোর্ট্রেটের ছবি আমি দিব, যে আপনি দেখলে আমি যে ব্যাখ্যাটা করছি, আশা করি আমি যে ছবিটা দিব আপনি দেখলে ইজিলি বুঝে যাবেন যে পোর্ট্রেটের ছবি কোনটা, তাই না? বুঝবেন তো এবার নাকি এবারও কনফিউজ থাকবে? জি ম্যাম, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, আদার্স কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে দেখেন, ড্রয়িং এর জন্য টাইম দিচ্ছি 10 দিন। 10 দিনের উপরে যাবেন না, আমাদের কিন্তু এখন অনেক সাবজেক্ট বাকি। হ্যাঁ, আমরা কিন্তু এখনো কমপ্লিটই করতে পারি না, কারণ পরীক্ষা লেটে হয়েছে। এই পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা কনফিউজ থাকার কারণে, বা আমাদের সাবজেক্ট প্রপারলি শেষ করার জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট বাকি। তো এই জন্য আমি কালকের ক্লাসটায় আপনাদের, যেহেতু ড্রয়িংটা আপনারা বুঝতে পারছেন, আজকে আমি সব ছবিগুলো দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, দেওয়ার পরে কালকের ক্লাস হবে আমাদের তারপরের যে সাবজেক্ট আছে সেটার উপরে। ঠিক আছে, তারপরে যেয়ে আমরা অন্য একটা সাবজেক্টের ডিটেল ক্লাস করা শুরু করব। ঠিক আছে, তো এর জন্য একটা কথা বলি, আমি ডিজাইনের ক্লাস নিব। আমাদের ডিজাইনের ক্লাস নেওয়ার জন্য কি কি লাগবে জানেন? ডিজাইনের ক্লাস নেওয়ার জন্য আমাদের লাগবে, ডিজাইনের জন্য কিন্তু কালার উন্মুক্ত। উন্মুক্ত বলতে কি জানেন? যে কোনো কালার ইউজ করা যাবে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের খাতা লাগবে কাটিং পেপার, পেন্সিল, রাবার, আর ডিজাইন করার জন্য একটা জ্যামিতি বক্স। ডিজাইন হচ্ছে চারুকলার একটা এরকম সাবজেক্ট, যেই সাবজেক্টে ইনস্ট্রুমেন্ট ইউজ করে কাজ করতে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা আমি ডিজাইনের ক্লাসে ব্যাখ্যা করব, কিন্তু আমি এখন বলতেছি আমাদের কি কি লাগবে। জ্যামিতি বক্স বলতে আপনি আপনার বাচ্চা বা যারই আছে একটা একটা মূলত স্কেল আর কম্পাস হইলেই এনাফ, আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, কম্পাস আর স্কেল। আচ্ছা, আর দেখেন কালারের মধ্যে এখানে কিন্তু যে কোনো কালার, কিন্তু আমরা সব কালার দিয়ে করলে আমাদের ডিজাইন সুন্দর হবে না। হ্যাঁ, আমাদের ডিজাইনের জন্য আমরা সাইন পেন, বিভিন্ন কালারের সাইন পেন, যদি কেউ সাইন পেনে কমপ্লিট করতে চান সেই সাইন পেন ইউজ করবেন। আর পোস্টার কালার, এখন অনেকে আবার পোস্টার কালার কি একদম বাজু না, পোস্টার মানে পোস্টার, পোস্টার মানে ওয়াটার কালার না। ওয়াটার কালারে করে যাবে কি না এগুলা কোশ্চেন আপনারা করবেন এর একটু পরে, আমি জানি, বা আমাকে মেসেজ করবেন। ওয়াটার কালার মানে ওয়াটার কালার করা যাবে না তা না, কারণ এটা উন্মুক্ত, আপনি ওয়াটার কালারেরও করতে পারবেন। কিন্তু ওয়াটার কালার আর পোস্টার কালারের মধ্যে তফাৎটা কি এটা একটু বুঝাই দিই। ওয়াটার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে কি ফ্যাকাশে, কালারের নিচে কালার দেখা যায়। আর পোস্টার কালার হচ্ছে ওপেক। ওপেক মানে কি ঠিক। এই ঠিক জিনিসটা ডিজাইনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মাধ্যম, মানে যে কোনো ডিজাইন ভারী ভারী হয়। হ্যাঁ, এই ভারীটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজাইনের জন্য। তো পোস্টার কালারে যত আপনার বড় বড় শিল্পীরা কাজ করে তারা পোস্টার কালার দিয়ে করে। পোস্টার কালারের মধ্যে আর্টিস্টিক নর্মাল কালার আছে, আপনারা নর্মাল একটা ছোট 6টা পোস্টার কালার পাওয়া যায়, কিনবেন। অ্যাক্রন ব্র্যান্ডটা স্টুডেন্ট কোয়ালিটির অনেক ভালো, অ্যাক্রন। হ্যাঁ, অ্যাক্রনের কিনতে পারেন। যদি কেউ চান যে না অন্য বা আপনার বাসায় কোনো বাচ্চার পোস্টার কালার আছে সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, মানে বলতেছি। এছাড়া অ্যাক্রন কিনতে পারেন, বা হচ্ছে আপনি বাকিগুলো অত ভালো না, মানে স্টুডেন্ট কোয়ালিটির মধ্যে এটাই ভালো। এবং একদম 12টা সেট কেনার দরকার নাই, কারণ সাদা ব্ল্যাক কালার পোস্টার কালার লাগে না। আপনি 6টার যে কালার, মূল কালার গুলো লাল থাকে, হলুদ থাকে, নীল থাকে, সবুজ থাকে, এই কালার গুলো কিনলেই না। বুঝতে পারছি? তো আপনারা এই জিনিসগুলো কিনে সংরক্ষণে রাখবেন, কারণ এগুলার কিন্তু ক্লাসই আমাদের এই 2-3 দিন পরে শুরু হবে। প্রথম দিকে আমি অন্যটা করাবো, ব্ল্যাক এন্ড হোয়াইটে করাবো, তারপরে আমরা কালারে চলে যাব। তো কালারটা রাখবেন। আর তুলি প্লেট, ওই যে ওয়াটার কালারের যে তুলি কিনছেন, প্লেট কিনছেন, সেগুলোতেই আপনি কাজ করতে পারবেন। তো এর জন্য আপনার আদার্স কোনো তুলি বা প্লেটের প্রয়োজন নেই। হ্যাঁ, এবং এটা ওয়াটার কালারের সাথে মিশাই মিশাই করতে হয়। যারা কিনতেছেন, যারা কিনতেছেন না তারা অবশ্যই সাইন পেনে করবেন। কিন্তু আপনারা এই যে মোম রং দিয়ে করা বা ধরেন ওয়াটার কালার দিয়ে করা, এইটাতে যাবেন না। এটাতে গেলে কি হবে জানেন? এটাতে গেলে আপনার কাজটা সুন্দর হবে না। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন আপনার কাজের সবচেয়ে বেশি ভালো এফেক্ট আনার জন্য। এই জন্য আপনি অবশ্যই এই 2টা জিনিস ফলো করবেন, হয় পোস্টার নইলে সাইন পেন। কালারফুল সাইন পেন লাগবে আপনার অনেকগুলা। কালারফুল বলতে যেগুলোর মধ্যে আপনার দেখা গেছে পিঙ্ক কালার আছে, ব্লু কালার আছে, ইয়েলো কালার আছে, এই ধরনের শেড গুলো লাগবে। এবং মূল কাজই হচ্ছে আমাদের নিখুঁত কাজ করা। ঠিক আছে, আজকের ক্লাস আমি আর আগাবো না, এখানে ড্রয়িং এর উপর লেকচার দিয়ে দিচ্ছি। আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। ড্রয়িং এর যে ছবিগুলো সেগুলো আমি গ্রুপে আপনাদের এখনই শেয়ার করে দিচ্ছি।
ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? জি ম্যাম। ম্যাম, পরীক্ষা কবে নাগাদ হইতে পারে এই নিয়ে কোনো ইয়ে আসছে? মানে না, এরকম কোনো নোটিশ আমরা পাইনি অফিসিয়ালি, বাট আপনারা ধরে নেন আমরা হয়তো বা ফেব্রুয়ারি শেষে মোটামুটি আমরা এভাবে একটা টার্গেট রাখতেছি। ঠিক আছে, হয়তো বা মার্চের শুরুর দিকেও হইতে পারে, মানে এরকম একটা টার্গেট রাখতেছি, কারণ এখনো যেহেতু কোনো নোটিশ পাইনি। ধরে নেন যদি আমাদের জানুয়ারি শেষেও নোটিশ দেয় তাহলে নোটিশটা এভাবে মোটামুটি আসে যে একটা মাস সময় থাকে, তো সেই হিসাবে আমরা ফেব্রুয়ারি শেষটা ধরে নেব। ঠিক আছে, আমাদের কিন্তু প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম সেমিস্টারের ক্লাস আমরা অলরেডি নিচ্ছি। ওই যে ওদের ক্লাস নিতে গিয়ে আপনাদের একটু লেট হয়ে যায় বা যেটাই হোক, ওদের ক্লাস নিচ্ছি। তাহলে দেখা গেছে যে সেই হিসাবে যত দ্রুত সম্ভব বোর্ড থেকে কিন্তু আপনাদের এটা চলে আসবে। আপনাদের আপনাদের আবার রেজাল্টও তো দিবে, তাই না? রেজাল্ট দিবে, তো এগুলো একটা ব্যাপার। তো যাই হোক, টেনশনের কোনো কিছু নাই, আমরা একদম মানে ঠিক মতন আগাচ্ছি। আগানোর দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা একদম পারফেক্ট পজিশনে আছি। ধীরে ধীরে এই সময়ের সাথে আমরা কমপ্লিট করে দেবো। আর পিডিএফ ফাইলটা কেউ অবহেলা করিয়েন না, যখন যেভাবে দিচ্ছি মুখস্থ করে ফেলেন, কারণ ওটা জমাইলে আপনারা অনেক বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, পিডিএফ ফাইলটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনারা রাতারাতি মুখস্থ করতে পারবেন না, কারণ প্রচুর কঠিন। এবারকার নামগুলো দেখবেন যে মুখস্থ হতে চাচ্ছে না, তারা আবার যেগুলো ছবি আসছে সেগুলো কিন্তু না। হ্যাঁ, নামের সাথে নাম, তারপরে সন, এই জিনিসগুলো আমার কাছে হার্ড লাগে। আমি জানি না আপনাদের কাছে ভালো সহজ লাগতে পারে। মুখস্থ বিদ্যা যাদের ভালো, আমার মুখস্থ বিদ্যা ভালো ছিল না, এর জন্য কি হয় এইগুলা আমার খুব মানে টাফ লাগে। কিন্তু আপনার কিছু কিছু জিনিস আপনি পাবেন যে বুঝে পড়া, সেগুলো কিন্তু ঠিক মতন বুঝতে পারলে আপনি নিজে নিজে ব্যাখ্যা করে লিখতে পারবেন। কিন্তু নাম যেটা, সেটা তো ওই নামই লিখতে হবে, আপনি তো চাইলে ওখানে অন্য কোনো নাম লিখতে পারবেন না। তো এই জন্য নামগুলো মুখস্থ করতে হবে, এবং এবার সব শিল্পীদের নাম, শিল্পীদের আহ, মানে আপনার হচ্ছে তাদের কাজ এবং তাদের কাজের বর্ণনা। তো আপনাকে কিন্তু অ্যাকুরেটলি যেটা সেটাই শিখতে হবে। ঠিক আছে, তো পিডিএফ ফাইল কিন্তু আমি ধাপে ধাপে দিচ্ছি, আপনারা ওভাবে শেষ করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ক্লাস থেকে সবাই কেটে দিবে, মানে কেটে ফেলবেন আপনাদের ক্লাসগুলো, এই যে রেড যে বোর্ডটা ওইটার মধ্যে চাপ দিয়ে কেটে ফেলবেন সবাই। সবার ক্লাস থেকে সবাই বের হয়ে যান।